আজকে আপনি শুরু করবার আগে আপনার কাছে আমি ৩টা প্রশ্ন রাখতে চাই। হয়তো যে ৩টা প্রশ্নের আলোকে আপনি একটু কথা বলতে পারেন। আপনি আপনার মতো করে নতুন করে আরো কিছু এড করতে পারেন। বাট একটা বিষয় হলো, প্রথম যদি বলি যে আমরা একটু জানতে চাচ্ছি আপনার থেকে যে হাউ টু স্ট্যান্ডার্ডাইজ অথবা হাউ টু স্ট্রিমলাইন দি প্রি প্রোডাকশন এন্ড সেট আপ এ কেপিআই। এবং অর্থাৎ আমরা যেটা স্টুডেন্টদের বোঝার স্বার্থে সবার জন্য বলছি যে আমরা আজকের সম্মানিত আমাদের ট্রেনারের কাছে জানতে চাচ্ছি যে আমরা একটা প্রি প্রোডাকশনের ক্ষেত্রে প্রি প্রোডাকশন লেভেলে কিভাবে আমরা একটা কেপিআই সেট করতে পারি এবং এই প্রি প্রোডাকশন প্রসেসগুলিকে কিভাবে আমরা স্ট্রিমলাইন করতে পারি। এটা একটা প্রশ্ন থাকবে। আরেকটা প্রশ্ন থাকবে যে হাউ টু স্ট্রিমলাইন দি ম্যাটেরিয়াল রিসিভড অ্যান্ড ডেলিভারি, আমি স্ল্যাশ দিয়ে যদিও লিখেছি, ইন দি ওয়াশিং টু কন্ট্রোল কোয়ালিটি। অর্থাৎ আমরা যেটা বলছি সবার জন্য বলছি যে আমরা অর্থাৎ ওয়াশিং এ টোটাল যে সাপ্লাই চেইন, ম্যাটেরিয়াল রিসিভড এবং ম্যাটেরিয়াল ডেলিভারি, টোটাল সাপ্লাই চেইন কিভাবে আমরা একটা স্ট্রিমলাইন করতে পারি যেটা কিনা আমাদের কোয়ালিটিকে ওভারঅল কোয়ালিটি ইমপ্রুভ করবে, যার মধ্য দিয়ে। আরেকটা প্রশ্ন রয়েছে এমন যে হাউ টু ডেভেলপ or how to ensure data processing to make business or operation decision, যে আমরা যে ডে টু ডে ইন্ডাস্ট্রিতে যে আমরা অপারেশনের সাথে ইনভলভ থাকি, নিটিং হোক, ডাইং হোক, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং হোক, মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন, ইভেন মেইনটেনেন্স, এগুলিতে একটা ওভারঅল যে আমরা যে এখন এমআইএস বলি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ডাটা প্রসেসিং, এগুলি আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং আরেকটু কিভাবে স্ট্রিমলাইন করতে পারি, এই তিনটা আপনার কাছে প্রশ্ন। এর মধ্যে আমি আরেক মিনিট আপনার থেকে সময় নিব, আমি স্টুডেন্টদের সাথে একটু কথা বলছি। সেটা হলো যারা আজকে আমাদের সাথে জয়েন করেছে এবং কিছুক্ষণের মধ্যে আরো যারা করবে তাদেরকে বলছি, এটা এর আগে হয়তো আমি সামান্য একটু বলেছি, সেটা হলো তোমরা যারা টেক্সটাইলে পড়ছো বা টেক্সটাইলে ইতোমধ্যে প্রায় শেষ করেছো পড়ালেখা, এখানে দেখবে যে টেক্সটাইল তুমি যা জানো, তোমার বন্ধুরা যা জানে, মোটামুটি কিন্তু কিছুটা কাছাকাছি। আমি বলছি না সমান, বলছি না, কিন্তু খুব আহামরি কিন্তু ডিফারেন্ট না, মানে বিফোর গোয়িং টু দি ইন্ডাস্ট্রি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইন্ডাস্ট্রিতেও তুমি যখন যাবে দেখবে যে তোমাদের সাথে সাথে আরো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, পড়েছেন, তাদের মধ্যে তুমি যদি একটু আউটস্ট্যান্ডিং বা নিজেকে দেখা যাক, এটা যদি বুঝতে চাও, এটা যদি দেখতে চাও, নিজেকে একটু ডিফারেন্টলি বা একটু ভালো পর্যায়ে দেখতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাকে অপারেশন ম্যানেজমেন্টটা বুঝতে হবে, যেটা নিয়ে মূলত আমাদের আজকের সম্মানিত ট্রেনার কালকে কথা বলেছেন, আজকে কথা বলবেন। এবং সেখানে একটা বিষয় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে যেই কোনো অপারেশন ম্যানেজমেন্টের ইনভলভমেন্ট, স্টাডি এবং ওয়ার্ক, এটা কিন্তু এক ধরনের লিডারশিপ অ্যাটিটিউড এবং এক ধরনের লিডারশিপ, যদি বলি যে ফাংশনস, যে কোনো, এটা কেউ মুখে বলুক আর না বলুক, মানে লিন অ্যাপ্লাই করা এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা, এটা কিন্তু এক ধরনের লিডারশিপ অ্যাটিটিউড। তো যেটা তোমাদের অন্যান্য ট্রেনিংগুলিতে টেক্সটাইলের ক্ষেত্রে যেমন তোমাদেরকে নিটিং, ডাইং বা অন্যান্য প্রসেসিং এর ক্ষেত্রে যেমন অনেক ধরনের ট্রেনিং এ আমরা কথা বলেছি, ট্রেনাররা কথা বলেছেন, এই লিন এবং আই, এটা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিকে আসলে লিড দেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা ভালো শিক্ষা এবং এক ধরনের ভালো ইনভলভমেন্ট। তোমরা সেদিক থেকে মনোযোগ দিন। থ্যাংক ইউ আনিস আনসারি ভাই, প্লিজ। Thank you, Bhaiya. Thank you. Thank you, Sanjoy Da. Thank you, Bhaiya. And for first of all, thanks to all the youngsters available here today and available yesterday. আপনারা অনেক ধৈর্য নিয়ে গতদিন আমার বকবকানি শুনেছেন, আজকেও হয়তো শুনতে বসছেন। প্রথমত হচ্ছে আমি একটু ক্লিয়ার করি, আই এম নট এ ট্রেনার। আমি শুধু আমার ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছি, পাশাপাশি ইন্ডাস্ট্রির আরো কিছু বেস্ট প্র্যাকটিস গুলো শেয়ার করছি যতটুকু পাচ্ছি। আপনাদের কাছে আমার অ্যাপিল হচ্ছে,
আপনারা এগুলোকে এক্সাম্পল হিসেবে নেবেন এবং অবশ্যই নিজস্ব একটা ওয়ে অফ এক্সিকিউশন তৈরি করবেন। এটা কেন? আমি যখন ক্রিস্টাল গ্রুপে ছিলাম, আমি ওদের ভিয়েতনামের হ্যাঙ্গার প্রজেক্ট, যেটা হ্যাঙ্গার সিস্টেম অটোমেটিক, ওটা ইমপ্লিমেন্ট করতে যখন ওদের টিমের সাথে কাজ করি, ওখানে গিয়ে কিছু ওভারঅল অপারেশনাল সিস্টেম দেখলাম। দেখে ওই একই প্রজেক্টের বাংলাদেশ প্রজেক্টে যখন নতুন হয়, আমি যখন দায়িত্ব পাই, আমরা হুবহু কপি করতে গেছিলাম এবং কপি করতে গিয়ে প্রথম বছর একদম ম্যাসিভ আকারে ফেল করেছি। ফেল মানে শুধু ফেল না, যা তা রকমের ফেল। তো পরবর্তীতে আমরা এখানকার কালচার, এখানকার হিউম্যান বিহেভিয়ার, এখানকার ট্রেন্ড অফ বিজনেস, এইগুলোকে অ্যানালাইসিস করে, এখানকার SWOT অ্যানালাইসিস করে এখানকার পার্সপেক্টিভে ওই একই কনসেপ্ট গুলোকে আমরা একটু মডিফাই করে অ্যাপ্লাই করি, যেটা সেকেন্ড ইয়ারে গিয়ে কিছুটা ইমপ্লিমেন্টেড হয়, থার্ড ইয়ারে গিয়ে ম্যাসিভ আকারে সাকসেসফুল হয়। তো এটা একটা লার্নিং যে we should not copy, we cannot copy one system to everywhere. We can take the concept, we can listen on the process and the outcome, we can understand the concept, and we have to develop an optimized process control system to the respective industry or area. এটা first thing first. তো আমি আজকে কোশ্চেন আনসার গুলোতে যাওয়ার আগে আমি গতদিনের লিন এবং আই কনসেপ্টটা একটু রিক্যাপ করি ফর 2 মিনিটস ম্যাক্সিমাম। আমরা কি বলেছিলাম যে লিন হচ্ছে একটা কনসেপ্ট অফ এলিমিনেটিং ওয়েস্ট, আর আই টেকনিকটা হচ্ছে ওইগুলোকে ওয়েস্ট গুলো মিনিমাইজ করার কিছু রিকগনাইজড, ওয়েল প্র্যাকটিসড এবং সাকসেসফুল কিছু মেথড ওভার দ্য ইয়ার যেগুলো ডেভেলপ হয়েছে, ওইগুলোকে জেনারেলাইজ করে ওগুলোর নাম দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেথড অথবা টুলস। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর এই মেথড বা টুলস গুলো অ্যাপ্লাই করার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে কোনোভাবেই এটা ভেবে নেওয়ার প্রয়োজন নাই যে আমাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারই হইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ে আসতে হবে, নট নেসেসারি। If you are good at mathematics, if you have little idea on statistics, if you are good in spreadsheet analysis with Excel, এই তিনটা হচ্ছে আপনার স্কিল দরকার। সাথে you need a good attitude of learning things. এই পার্সোনাল ক্যারেক্টারটা যদি থাকে, everything is like is not a rocket science. So let's come to the point. এই যে আজকে যে তিনটা এরিয়ার কথা বললেন ভাইয়া, জুবেন ভাইয়া, ওখানে আমি কিছু প্র্যাকটিস শেয়ার করব, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কেন বলা হয়েছে, যে ইন্ডাস্ট্রির প্রসেস গুলোকে ইঞ্জিনিয়ার্ড মেথডে, মেথোডোলজিক্যাল ওয়েতে ডিফাইন করা, ডায়াগনোসিস করা, অ্যানালাইসিস করা এবং ইমপ্রুভ করে ওটাকে ডেটা দিয়ে কন্ট্রোল করার একটা মেথড। এই জন্য এই টোটাল মেথডটাকে একত্রে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেথড অর কনসেপ্ট। এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে, যে কেউ ফলো করতে পারে। তো যে কোনো ধরনের, আমি এখানে তিনটা কোশ্চেন ছিল, একটা ওয়াশ রিলেটেড, একটা প্রি প্রোডাকশন, আর একটা হচ্ছে এমআইএস কন্ট্রোল, ডাটা কন্ট্রোল। তো 3 নম্বর কোশ্চেনের মেজর অ্যান্সার আপনি আমার প্রথম দুইটার যখন আমি কিছু স্ক্রিন শেয়ার করবো ওখানেই পেয়ে যাবেন। যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের প্রথম শর্ত আপনাকে প্রবলেম স্টেটমেন্টটা জানতে হবে, দ্বিতীয় শর্ত আপনার ওই প্রবলেমের রুট কজ গুলো জানতে হবে, তৃতীয় শর্ত ওই রুট কজ গুলোর ইম্প্যাক্ট মেজার করতে হবে, চতুর্থ শর্ত ওটাকে ফিজিবিলিটি, ওটাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে ওটার ইম্প্যাক্টের পরিমাণ নির্ধারণ করতে হবে, ওখান থেকে প্রায়োরিটি বাছাই করে দেন ইমপ্রুভমেন্টে যেতে হবে। সো এটা হচ্ছে যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের প্রথম শর্ত। তো আমি ফার্স্ট কোশ্চেনে চলে যাই, কিভাবে প্রি প্রোডাকশন কে আমরা একটা প্রপার ওয়েতে কন্ট্রোল করতে পারি। আমি একটু শেয়ার স্ক্রিন দেওয়ার চেষ্টা করছি। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার। তো আমি এখানে যারা আছেন অডিয়েন্স, তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের হাতের কাছে কলম কাগজ থাকে একটু নোট নিয়ে নেন। প্রি প্রোডাকশনের
কন্ট্রোলিং এর জন্য আমাকে প্রথম জানতে হবে প্রি প্রোডাকশনের প্রসেস ফ্লোটা কি, আমি কতটুকু কন্ট্রোল করব, ওখানে কি কি প্রসেস আছে টোটাল। কিছু হতে পারে ইন্টারনাল প্রসেস, কিছু হতে পারে এক্সটার্নাল প্রসেস। একটু স্যার আমাদের একজন একটু হাত তুলেছে, কেন তুলেছে আমি একটু দেখি। তানভীর কিছু বলছিলে? তানভীর, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি স্যার আমি একটু যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের যে স্যার 4-5টা শর্ত বলছিল, ওটা যদি স্যার একটু রিপিট করতো, খুব দ্রুত হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ওইটা ধন্যবাদ। যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের প্রথম শর্ত ডিমেক, সব জায়গায় ডিমেক। আমি কালকে বলেছিলাম you have to define what you want to improve, then you have to define what is the point you have to improve and why you want to improve and how you want to improve. এই ডেফিনেশনটা করার পরে you have to identify the root cause of this issue, যে রুট কজ গুলোর কারণে এই ইস্যুটা তৈরি হচ্ছে। সেই রুট কজ গুলো আসলে কোন রুট কজ কত পার্সেন্ট এই প্রবলেম তৈরি করতে ইম্প্যাক্ট করছে সেটা মেজার করতে হবে। ডিমেকের ডিফাইন এবং মেজার করার পরে এটাকে প্রপার ওয়েতে অর্গানাইজ করতে হবে, যাতে করে ইউ ক্যান সি এ ওভারঅল ভিউ। দেন এটাকে অ্যানালাইসিস করে এখান থেকে টপ 3 or টপ 2 রুট কজ বের করতে হবে, যাদের ইম্প্যাক্ট মেজর on creating that particular issue or problem. So এই টপ 2 অথবা টপ 3 কে সলিউশন করার জন্য আমাদেরকে বিভিন্ন রাস্তা খুঁজে বের করতে হবে। এই হচ্ছে জেনারেল প্রসেস। তো যে কোনো প্রজেক্টে কাজ করার সময় 5W1H কোয়েশ্চেনিয়ার ফিল আপ করবেন নিজে নিজেই। 5টা W1H, 5টা W কি? হোয়াট, ওয়াই, when অর্থাৎ টাইমলাইন, হাউ এন্ড হু, কে করবে। এই 5টা W আর হচ্ছে 1H। আবার বলছি, হু, when, what, why, who, when, what, or yeah of course why। 5টাও লাগে না, আপনি 4W1H দিয়েও করতে পারেন, এনাফ। ওকে স্যার। ঠিক আছে। তো এই হচ্ছে প্রসিডিউরস, জেনারেল প্রসিডিউরস। তো আমি চলে যাই স্ক্রিন শেয়ারিং এ। প্রি প্রোডাকশন কন্ট্রোলে যাওয়ার আগে আমি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রি প্রোডাকশন স্টেজে জেনারেলি কি কি ট্র্যাকিং করা উচিত, কি কি ট্র্যাকিং করতে হয় এবং কিসের পিছনে সবচেয়ে বেশি সময় দিতে হয়, সেই এরিয়াগুলো বা সেই ট্র্যাকার গুলো আমি এট এ গ্ল্যান্স একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে প্রি প্রোডাকশন অ্যানালাইসিস। এখানে আমরা বলছি ক্যান কাট অ্যানালাইসিস। ক্যান কাট মিন্স হচ্ছে আপনাকে যে কোনো অর্ডারের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং টিম থেকে একটা পিসিডি দেয়া হয়, প্ল্যান কাট ডেট অথবা ক্যান কাট। সে পার্টিকুলার স্টাইল ধরে বলে দেয় এটা জুনের 15 তারিখ কাটতে পারবেন, এটা জুনের 27 তারিখ, এটা জুলাইয়ের অমুক তারিখ, তমুক তারিখ, তমুক তারিখ। মার্চেন্ট এটা বলে কিসের বেসিসে? সে যে ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ বুকিং গুলো দিয়েছে ওগুলোর ইন হাউস কবে হবে ওটার উপর বেস করে বলে। ইট ডাজন্ট মিন এটা অলওয়েজ তার গিভেন শিপমেন্ট ডেটের সাথে ম্যাচ করবে, এটা অনেক সময় ম্যাচ করেও না। সো প্ল্যানারদেরকে কি করতে হয়, এই ক্যান কাট ডেট গুলো সহ একটা ট্র্যাক লিস্ট তৈরি করতে হয় এবং সেখানে শিপমেন্ট ডেট বসিয়ে দেখতে হয় যে আসলে আমি অ্যাকচুয়াল লিড টাইম কোনটাতে কতদিন পাচ্ছি, এটা একটা বিষয়। এবং সেই স্টাইল গুলোর টাইপ কি, এগুলোর ভ্যারিয়েশন কি, কি ধরনের স্টাইল দেখেন এট এ গ্ল্যান্স, যে ওই স্টাইল গুলোকে ফর্মুলা দিয়ে বিভিন্ন ভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে আমার উইকলি লোড কেমন, উইকলি ক্যানকাট মানে কি, ক্যানকাট মানে হচ্ছে ইনপুট ডেট। একটা হচ্ছে উইকলি লোড কেমন, ডেটের উপর বেস করে। দেখা গেল কোনো সপ্তাহে আমার নিউ স্টাইল কাটিং করতে হচ্ছে বা ইনপুট করতে হবে 10টা, কোন সপ্তাহে 2টা, আবার কোন সপ্তাহে 27টা। দ্যাট মিনস এটা ইমব্যালেন্সড, এটা ব্যালেন্স না। আমাকে কি করতে হবে, যে সপ্তাহে 27টা ওইটার লোডকে কমায় নিয়ে এসে ওখান থেকে কিছু স্টাইলের ক্যান কাট বা পিসিডি কে অ্যাডভান্স করার চেষ্টা করতে হবে। মার্চেন্টকে বলতে হবে না ভাই এত পরে গুডস দিলে আমার প্রি প্রোডাকশন ইমব্যালেন্সড হয়ে যাবে,
আমার উইক 2 তে ক্যান কাট তেমন নাই, উইক 3 তে বেশি হয়ে গেছে, আপনি উইক 3 থেকে আমাকে কয়েকটা স্টাইল এক সপ্তাহ আগে কাটার ব্যবস্থা করেন। তখন মার্চেন্ট চেক করে দেখবে যে এটা কি বাকি আছে, ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, ওয়াশ অ্যাপ্রুভাল, এক্সেট্রা এক্সেট্রা, এটা এক সপ্তাহ আগে করা যায় কিনা। করা গেলে তো গেল, করা না গেলে সে সারেন্ডার করবে, সারেন্ডার করলে তখন ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, অথবা মার্চেন্টকে বলতে হবে ঠিক আছে আপনি 27টা থেকে আমার কমে আসছে 22টা, আপনি একটা কাজ করেন এই 27টা থেকে 5টাকে আরো এক সপ্তাহ পিছায় দেওয়া যায় কিনা দেখেন, এতে করে আপনার শিপমেন্ট ডেটে হ্যাম্পার হয় কিনা দেখেন। এটা আমাদেরকেই প্ল্যানারকে প্রপোজ করতে হয়। এভাবে করে উইকলি যে ইনপুট নাম্বার অফ স্টাইল ইনপুটকে ইনিশিয়ালি অ্যানালাইসিস করে একটা নেগোসিয়েশন করে একটা ব্যালেন্সড উইকলি লোডে নিয়ে আসতে হয়। সেকেন্ড টাইম হচ্ছে লিড টাইম। ওই স্টাইল গুলো ফর্মুলা দিলে অটোমেটিক সে লিড টাইম অনুযায়ী স্টাইল গুলোকে ডিফাইন করবে। যে ফর এক্সাম্পল যে এই স্টাইলে লিড টাইম 35 দিন, এটা 15 দিন, এটা 16 দিন, এটা 25 দিন। যেগুলো লিড টাইম কম ওরকম স্টাইলের নাম্বার কতগুলা অনেক বেশি, ওরা কোন উইকে পড়ছে, একই সপ্তাহে শর্ট লিড টাইমে যদি ক্যান কাট করে এবং পরের সপ্তাহে যদি ওদের শিপমেন্ট পড়ে, তাহলে কি করতে হয়, এটার ইম্প্যাক্ট কি, এটার ইম্প্যাক্ট হচ্ছে আমাদের একই স্টাইল ছোট ছোট কোয়ান্টিটি করে অনেকগুলো সুইং লাইনে ডিস্ট্রিবিউট করে দিতে হয় ফর দ্য সেক অফ শিপমেন্ট। যখনই একই স্টাইল আপনি ছোট ছোট করে অনেকগুলো লাইনে ছড়িয়ে দিবেন, তখন ওই স্টাইলটা দেখা যাবে এক সপ্তাহের ভিতর শেষ হয়ে গেছে। এতে করে হবে কি, আবার আপনাকে চেঞ্জ ওভার করতে হবে, তখনই ফ্রিকোয়েন্ট চেঞ্জ ওভার গুলো ঘটতে থাকে এবং ডেফিনেটলি অ্যাক্সেসরিজ ওয়েস্টেজ হয়, ফ্যাব্রিক ওয়েস্টেজ হয় এবং এফিশিয়েন্সি কমে আসে। এখন এই স্টাইল গুলোকে আবার প্রসেস অনুযায়ী ভাগ করা যেতে পারে। যেমন কোন স্টাইলে জিগজ্যাগ আছে, কোন স্টাইলে রিপেয়ারিং আছে, কোন স্টাইলে ফিনিশিং এ অ্যাডিশনাল কিছু প্রসেস আছে, কোন স্টাইলে সুইং এ অ্যাডিশনাল প্রসেস আছে। দেখতে হবে আমার অ্যাডিশনাল ক্রিটিক্যাল প্রসেস ওলা স্টাইল কয়টা, তাদের কোয়ান্টিটি কেমন, তাদের লোড গুলো কোন উইকে পড়ছে, ওই অনুযায়ীও কিছু লোডকে আমার ব্যালেন্স করতে হবে। আরেকটা হতে পারে ওয়াশ টাইম। দেখা গেল আমার যে উইকে 27টা ইনপুট করছে বা নিউ স্টাইল কাটতে হচ্ছে, কনসিকুয়েন্টলি ওই সবগুলোরই শিপমেন্ট কাছাকাছি সময়ই হবে। দেখা গেল 5th বা 3rd উইকে আমার কাটতে হচ্ছে, 7th উইকে গিয়ে আমাকে প্রায় 20টা স্টাইল শিপমেন্ট দিতে হবে। আমাকে দেখতে হবে এদের সবার ওয়াশিংটা কেমন, সবাই কি অ্যাসিড ওয়াশ, নাকি সবাই এনজাইম ওয়াশ, নাকি সবাই গার্মেন্ট ওয়াশ, নাকি এটা ভাগ করা আছে। যদি কোনো পার্টিকুলার ওয়াশ অনেক বেশি কোয়ান্টিটি হয়ে যায়, তখন কি হয়, আপনার ওয়াশিং ফ্যাক্টরিতে কিন্তু সব ধরনের ওয়াশের ফ্যাসিলিটি থাকে। একটা পার্টিকুলার ওয়াশ সবগুলা মেশিনে দিয়ে করা সম্ভব না, অনেক সময় মেশিনও থাকে না, অনেক সময় ওরা শিডিউলিং ও করতে পারে। সো এটা একটা ডেঞ্জারাস থিং। আপনাকে কোনো পার্টিকুলার ওয়াশের কোয়ান্টিটি যদি বেশি থাকে, ওটা লিড টাইম যদি টাইট হয়, ওটা নিয়েও কথা বলার সুযোগ আছে। এইগুলো হচ্ছে মেইনলি পয়েন্ট টু হাইলাইট, যেগুলো আমার পোটেনশিয়াল এক্সিকিউশনকে বা প্রোডাকশনকে প্রবলেম তৈরি করতে পারে। সেকেন্ড থিং স্যার, আপনার ওই যে স্লাইডের আগের স্লাইডটাতে যদি আরেকটু যান, না এটা না, পরেরটা বার চার্টগুলিতে, ওটা স্যার স্টুডেন্টদের সহজের জন্য বলছি। যেমন ওই যে উইকলি পিসিডি বলতে আমরা কি বলছি, প্ল্যান কাট ডেট। জি, প্ল্যান কাট ডেট। আরেকটা হলো যে লিড টাইমের ওখানে যেমন এই ডেটের নিচে 26 থেকে 30, এটা তো বোধহয় ডেট, মানে অর্থাৎ আমার এই পরিমাণ স্টাইলে আমার আমার 26 থেকে 30 দিন পর্যন্ত 26 থেকে 30 দিন পর্যন্ত লিড টাইম পেয়েছি আমরা এই পরিমাণ স্টাইল। মানে 332টা কি স্টাইলের, যেমন এখানে 26 থেকে 30 না, 33%। ও আচ্ছা, পার্সেন্ট, কত পার্সেন্ট টোটাল ভলিউমের কত পার্সেন্ট আমাকে দেখতে হবে, কত পার্সেন্ট স্টাইলের লিড টাইম অনেক কম পেয়েছি, ওইগুলো হচ্ছে আমার চ্যালেঞ্জ। জি জি, থ্যাংক ইউ। অর্থাৎ আর আমি কেন এক্সেল বেস দেখাচ্ছি, বাংলাদেশের মেজর কোম্পানিগুলোই এক্সেল বেস করে। এগুলোর কিছু সফটওয়্যার বেসও আছে, ওগুলো আরেকটু ক্রিটিক্যাল, ওগুলো অনেক বেশি অ্যানালাইসিস করে অনেক বেশি দেখা করতে হবে। আমি অত ডিটেইলে গেলাম না। না, এটাই চমৎকার হয়েছে। ইজিয়েস্ট ওয়ে, অর্থাৎ আপনি ধরেন আপনাকে
মার্চেন্ট 50টা স্টাইল দিয়েছে অর্ডার, ওগুলোকে আপনি যদি এভাবে প্রপার ওয়েতে স্প্রেডশিট বানিয়ে না দেখেন, ওইগুলোর ইম্প্যাক্ট কি বোঝা আসলে সম্ভব না নরমাল। তো আমরা এই ফরম্যাটটাতে যখন আমি দেখাই আপনাকে এই ফরম্যাটটা, দেখেন আমি যেটা বলছিলাম আমি ঠিক ওই কাজটাই করেছি। এইমাত্র যেটা বললাম যে ক্যান কাট অ্যানালাইসিস, যে এই দেখেন বায়ারের স্টাইল গুলো এখানে 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো বিভিন্ন রোতে দেয়া আছে। ওই স্টাইল গুলোর বিভিন্ন ডেটা আমরা বসানোর ব্যবস্থা করেছি। এই কলাম গুলো ফিল আপ করতে হয়, যে কবে ফাইল হ্যান্ড ওভার করবে, কবে আমার মার্চেন্ট কাটিং ডেট দিয়েছে, অ্যাকচুয়ালি অ্যাজ পার ফাইল হ্যান্ড ওভার ডেট আমরা কবে কাটিং করতে পারবো। ফাইল হ্যান্ড ওভার ডেট যদি 2 জানুয়ারি হয়, আজকে যদি হয় 25শে ডিসেম্বর, ডেফিনেটলি আর সময় নাই, আমাকে মার্চেন্টের সাথে কথা বলতে হবে যে আসলে ফাইলের কত দূর তৈরি করছে। ওর প্রিপারেশন দেখে আমাকে বুঝে নিতে হবে যে আসলেও কি ফাইলটা হ্যান্ড ওভার পসিবল নাকি পসিবল না। একইভাবে আমাকে আরো কিছু ডেটা বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে আমাকে এই ডেটাটা ফিল আপ করতে হবে। যখন ডেটা ফিল আপ করবেন তখন সে এভাবে একটা অপর পেজে অটোমেটিক সে একটা সামারি দেবে। এখানে আমি আমার জানুয়ারির উইকলি লোডটা দেখতে পাচ্ছি, সরি ওই লিড টাইম অনুযায়ী, আমার লিড টাইম অনুযায়ী কত পার্সেন্ট এবং কতগুলো স্টাইলের অর্ডার পেয়েছি দেখতে পাচ্ছি জানুয়ারিতে, সব বায়ার মিলে। এখানে হয়তো আমি ক্লিক করলে একটা পার্টিকুলার বায়ার দেখতে পারি, গ্যাপ, H&M, জাস্টিস, অস্কর, অথবা সবাই। তো আমি সবাইকে সিলেক্ট করলাম। এটা ক্লিক করলে বায়ার অনুযায়ী ডাটাটা চেঞ্জ হয়। আমার সবগুলো বায়ার মিলে 16 থেকে 20 দিন পর্যন্ত লিড টাইম পেয়েছি 2টা স্টাইলে, 21 থেকে 25 দিন লিড টাইম 5টা স্টাইলে, আর বাকিগুলো 26 থেকে 30 বা তারও বেশি। দ্যাট মিন যেগুলো লিড টাইম বেশি আছে, কনসিকুয়েন্টলি ওগুলোর প্ল্যানিং আমার জন্য ইজি হবে, কোনো না কোনো ওয়েতে আমি প্ল্যান করতে পারবো। আমার চ্যালেঞ্জ হচ্ছে ইয়েলো হাইলাইটেড যে এরিয়াগুলো, যে আমার 16 থেকে 20 দিন এবং 21 থেকে 25 দিন, তাহলে এই স্টাইল কারা, এটা এখান থেকে আমরা ট্র্যাক করে 16 থেকে 20 দিনের স্টাইল গুলোকে আমরা এইখান থেকে, এই যে এখান থেকে যদি আমি এই ধরনের একটা এক্সেলে আমাকে ওই মার্চেন্টের অর্ডার গুলোর বিভিন্ন ডেটা সহ একে আমার ইনপুট দিতে হবে। দেখেন এখানে অনেক ডেটা, আমি এগুলোকে হাইড করে রেখেছি। ফর এক্সাম্পল ফার্স্ট শিপ কোয়ান্টিটি কত পিস, ওটা ডেট কবে, সেকেন্ড কোয়ান্টিটি কবে কত পিস, ওটা ডেট কবে, থার্ড কোয়ান্টিটি, ফোর্থ কোয়ান্টিটি, টোটাল অর্ডার কোয়ান্টিটি কত, সুইং ইউনিট কে, ওয়াশ ইউনিট কে, মার্চেন্ট কে, স্টাইল কি ক্যারি ওভার নাকি নিউ স্টাইল, এটার ফাইল কবে হ্যান্ড ওভার করবে, এবং তারপরে হচ্ছে কবে এটার লিড টাইম পাওয়া যাবে, কবে এটা আমি কাটতে পারবো। এর মাঝখানে আছে এই পার্টিকুলার স্টাইল গুলোতে স্পেশাল অপারেশন কিছু আছে কিনা, কারণ এগুলো আমার জন্য ফ্যাক্টর। এটার ওয়াশ টাইপ কি, সো ইউ হ্যাভ টু পুট অল সিঙ্গেল ডেটা ইন ওয়ান এরিয়া। এটা হচ্ছে আমার এটা হচ্ছে প্রি প্রোডাকশন স্টার্ট করার জন্য, অর্থাৎ কাটিং ফার্স্ট যে স্যাম্পল বানাবো আমি ফ্যাক্টরিতে, সাইজ সেট স্যাম্পল বলে, ওটাই হচ্ছে মার্চেন্টের কাট ডেট। ওই কাট ডেট যদি আমি ফলো আপ করতে চাই, আমাকে মার্চেন্টের সাথে আলাদা করে চেক করতে হবে এটা পিপি স্যাম্পল আসছে কিনা, এটা জিটি স্যাম্পল অর্থাৎ বায়ারের যে অ্যাপ্রুভালটা আসছে কিনা, জিপিটি স্যাম্পল আসছে কিনা, এফপিটি আসছে কিনা, মানে এগুলো এক এক বায়ারের এক এক ধরনের ম্যাটেরিয়াল লাগে, ফ্যাব্রিক আসছে কিনা, ম্যাটেরিয়াল আসছে কিনা। যদি এগুলো সব ওকে ওকে থাকে, যেমন এখানে একটাতে জিপিটি পেন্ডিং আছে, এই জিপিটিটা লাগে হচ্ছে বাল্ক থেকে 5 পিস গার্মেন্টস বায়ারকে পাঠাইতে হয় শিপমেন্টের জন্য। সো আমার প্রি প্রোডাকশনের জন্য জিপিটি এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, আমার শিপমেন্টের প্রোডাকশনের জন্য জিটি লাগবে, আমার পিপি স্যাম্পল লাগবে, আমার ফ্যাব্রিক লাগবে, অ্যাকসেসরিজ লাগবে। দ্যাট মিন্স এই স্টাইলটা আমার রেডি আছে। দ্যাট মিন্স আমি যে কার্ড ডেট আছে এই কার্ড ডেটটা আমি হিট করতে পারছি, নো প্রবলেম। কোনোটাতে থাকবে না, ওটা আমাকে মার্চেন্টের সাথে কথা বলতে হবে। এই অ্যানালাইসিস থেকে আমরা একটা প্রজেকশন করি, মার্চেন্ট যদিও বলছিল 5 তারিখ কাটতে পারবে, আসলে মার্চেন্টের ফ্যাব্রিক ম্যাটেরিয়াল, সাইজের স্যাম্পল, পিপি স্যাম্পল, জিটি, এগুলোর স্ট্যাটাস থেকে বোঝা গেল আমি আসলে 8 তারিখের আগে কাটতে পারছি না। আপনাদেরকে বলি এই প্রবলেমটা দেখবেন মেজরিটি ফ্যাক্টরিতে আছে এবং মেজর স্টাইলে আছে। মার্চেন্ট একটা ক্যান কাট একটা দিয়ে দেয় মুখস্থ বা একটা অ্যাজাম্পশন করে,
ওর ওর অনেক কিছুই তার হাতে না, কারণ তাকে এক্সটার্নাল অনেকগুলো বডিকে ডিল করতে হয়। 1 উইক আগে অ্যানালাইসিস করে দেখা গেল যে আসলে আমি তো 5 তারিখে কাটতে পারছি না, সো আমার অ্যাকচুয়াল কাটিং ডেট 8 জুন। দ্যাট মিন্স আমার লিড টাইম কমে গেল 3 দিন। তাহলে আমার অ্যাকচুয়াল লিড টাইম কত হবে সেটাও তাহলে আমাকে বের করে নিতে হবে। এভাবে করে করে আমার মার্চেন্টের গিভেন ক্যান, যেমন একটা ক্যান কাট আছে দেখেন এই স্টাইলটা, মার্চেন্ট বলছিল 9 তারিখ কাটতে পারবেন, কিন্তু তার ফ্যাব্রিক ম্যাটেরিয়াল পিপি জিটি সব এত আগে চলে আসছে, এটা আমি চাইলে আরো 7 দিন আগে 2 তারিখে কেটে ফেলতে পারি। এই কলামটা সেটা দেখাচ্ছে। আমার প্ল্যানাররা এই জিনিসটা ফলো করে। এখান থেকে সে সামারি করে যে 2 থেকে 7 তারিখ পর্যন্ত উইকে কোনগুলো আমার ক্যান কাট আছে, তাহলে এগুলো আগে প্ল্যান করি। যদিও এটা ক্যান কাট ছিল পরে, কিন্তু অ্যাকচুয়াল স্টোরেজ স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে এটা আমি আগে কাটতে পারবো। তো একইভাবে সবকিছু সামারি করে এখানে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে চলে আসবে আমার প্রোডাকশন লিড টাইম কতদিন পাচ্ছি। এদেরকে একটা রেঞ্জে নিয়ে আসছি, 15 থেকে 20 দিন, 21 থেকে 25 দিন, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে যে সামারিটা আছে, সামারি দেখে আমি বুঝলাম আমার 16 থেকে 20 দিন এবং 21 থেকে 25 দিন এই শর্ট লিড টাইমের অর্ডার আছে 7টা। তাহলে এই 7টা কারা, আমরা একটা কাজ করি, এখান থেকে সর্ট আউট করে ফেলি, ভেরি ইজি। 16 থেকে 20 দিন, 21 থেকে 25 দিন। দ্যাট মিন্স এই কয়টা স্টাইল হচ্ছে আমার জন্য ডেঞ্জারাস। এই কয়টা স্টাইলকে নিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি তাহলে অ্যানালাইসিস করতে হবে। অথচ দেখেন এখানে অনেক স্টাইল ছিল, আমার এত স্টাইল নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাকি স্টাইলগুলো লিড টাইম যেহেতু 30 দিনের বেশি আছে, তো আমরা জানি মোরলেস এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার টপ প্রায়োরিটি কারা, যারা 16 থেকে 20 দিন লিড টাইম বা 21 থেকে 25 দিন লিড টাইম আছে। এই ডাটাগুলোকে যদি আমি একটা ফাইলে এভাবে ফিল আপ করি, অটোমেটিক আরেকটা রিপোর্ট তৈরি হয়ে যায় যে আমার উইকলি ক্যান কাট কতগুলো স্টাইল আছে। দেখেন আমি যদি জানুয়ারিটা ধরি, জানুয়ারিতে আমার 11 থেকে 16 তারিখের উইকে 15টা ক্যান কাট আছে, অর্থাৎ আমাকে 15টা স্টাইল নিয়েও কাটিং করতে হবে। দিস ইজ অ্যাবসার্ড। জানুয়ারির 28 থেকে 30, 18 থেকে 23 আছে 12টা। দ্যাট মিন্স কনসিকুয়েন্টলি 2 সপ্তাহে আমাকে 27টা স্টাইল কাটিং করতে হবে, ওয়ারেস পরের উইকে মাত্র 7টা স্টাইল। তাহলে আমাকে বুঝতে হবে এই জানুয়ারির ফার্স্ট উইকে আমি জেনে গেলাম যে আমার জানুয়ারির সেকেন্ড আর থার্ড উইকে 2 সপ্তাহে মিলে 27টা সাইজ সেট কেটে ওটা প্রিপ্রোডাকশন করে লাইনে ইনপুট দিতে হবে। নাও আই হ্যাভ টু সিট উইথ মাই সাইজ সেট ইনচার্জ, যে স্যাম্পল ইনচার্জ, যে ভাই আগামী 11 থেকে 16 এবং 18 থেকে 23 তারিখে যে 27টা ইনপুট আছে আমার কাটতে হবে, তুমি কি এবল কিনা। সে বলবে না, আমি তো স্যার একদিনে এই কয় পিস স্যাম্পল বানাতে পারি, আগামী 7 দিনে আমি এত পিস বেশি পারবো না। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। আপনি পেয়ে গেলেন যে এই যে আমাদের এখানে প্রবলেম স্টেটমেন্টটা কি, প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এফিসিয়েন্সি। এখন এটা রুট কজ কি, যে আমার একটা পার্টিকুলার উইকে অনেক বেশি ইনপুটের লোড পড়ে গেছে। যখনই অনেক বেশি পড়বে তখন সাইজ সেট পিছিয়ে যাবে, অথবা নাইট করতে হবে, অথবা বারবার ফেল হবে, কোয়ালিটি ঠিক হবে না, এবং সবাই ওটার পেছনে দৌড়াতে দৌড়াতে আমার দেখা গেল যে আলটিমেটলি আমার একটা স্টাইলকে অনেকগুলো লাইনে ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে। যখন এটা করব ওই লাইনের এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাবে, ওই লাইনের ম্যাটেরিয়াল কস্টও বেড়ে যাবে। তো এখানে ইন্ডিভিজুয়াল বায়ার ওয়াইজও দেখা যায়, বায়ার, গ্যাপ, এইচএনএম, জাস্টিস, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এই তাহলে আমরা লিড টাইম অনুযায়ী একটা ভাগ করলাম, ক্যান কাট অনুযায়ী ভাগ করলাম। ওয়াশ টাইম, আমার টোটাল যা স্টাইল আছে তাতে দেখেন ইয়েলো কালার হাইলাইট করা আছে, এনজাইম ব্লিচ ওয়াশ হচ্ছে সবচেয়ে বেশি, 115টা। এখন আমি মেইন ফাইলে যাই, মেইন ফাইলে গিয়ে আমি ওয়াশ টাইপ থেকে আমরা কি জানলাম, এনজাইম ব্লিচ ওয়াশ সবচেয়ে বেশি। এনজাইম ব্লিচ ওয়াশের এই হচ্ছে স্টাইল গুলো। এইগুলোকে আমাকে আবার দেখতে হবে যে এতগুলো এনজাইম ব্লিচ ওয়াশ, এগুলো আসলে উইকলি লোডটা কেমন, ওই যে এখান থেকে ফিল্টার করলেও পাওয়া যাবে, আলাদা ফর্মুলা দিলেও পাওয়া যাবে। তাহলে আমার এই এনজাইম ব্লিচ ওয়াশ দেখা গেল আমার পরপর 2 উইকে আছে, কত কোয়ান্টিটি, ফর এক্সাম্পল 2 লাখ পিস। আমাকে আমার দেন ইমিডিয়েটলি ওয়াশিং ফ্যাক্টরির সাথে বসতে হবে যে ভাই আমি আগামী সপ্তাহে থেকে আপনাকে মাল পাঠানো শুরু করব, আমাকে 10 দিনের ভিতরে 2 লাখ ওয়াশ করে দিতে হবে।
তখন দেখা গেল ওর কাছে আসলে শিডিউল নাই বা অতগুলো মেশিনও নাই, দেন দে হ্যাভ টু থিঙ্ক আইদার সাবকন্ট্রাক্ট অথবা অন্য কোনো ফ্যাক্টরি থেকে করে না। এই যে দেখেন এগুলো সব কিন্তু প্রি প্রোডাকশন, এগুলো ডেটাকে অ্যানালাইসিস করে আমরা ডেটাকে রিড করছি অন দ্য বেসিস অফ পোটেনশিয়াল ফেলিয়ার অথবা পোটেনশিয়াল প্রবলেম। তো এভাবে করে ওয়াশ টাইপ অনুযায়ী ভাগ করলে আমি আমার পার্টিকুলার ওয়াশের ক্যারেক্টার কি বা পারফরমেন্স কি সেটার উপর বেস করে ওয়াশিং ফ্যাক্টরির অ্যাভেলেবিলিটি আমাদেরকে চেক করতে হবে, অন্যথায় আমাদেরকে ম্যানেজমেন্টের কাছে প্রস্তাবনা দিতে হবে। এই সব কিছু না ঠিক করলেন, কিছু গার্মেন্টস এ দেখবেন স্পেশাল প্রসেস আছে, যেমন ওয়াশের পরে এসে ছিঁড়ে ফেলতে হয়, কেটে ফেলতে হয়, ওয়াশের আগে ডিস্ট্রয় করে একটা রিইনফোর্সমেন্ট লাগাইতে হয়। সো এরকম স্পেশাল প্রসেস গুলো কি সে আছে সেটার একটা সামারি হলে আমরা বুঝতে পারি যে আমার টোটাল রিভ এন্ড রিপেয়ার এটা সবচেয়ে কঠিন কাজ, অনেক বেশি মেশিন লাগে ম্যানুয়াল সিস্টেমে। এইরকমের স্টাইল আছে 11টা। এখনো আবার দেখতে হবে এই 11টা কাটিং ডেট কবে, এটা কি একই সপ্তাহে? তাহলে তো একই সপ্তাহে যদি হয়, একই সাথে সুইং থেকে বের হবে, একই সাথে ওয়াশ আসবে এবং ওয়াশিং এটা ফেল করবে এই লিড টাইমটা মেনে নিতে। সো এই ধরনের স্পেশাল প্রসেস অনুযায়ীও আপনি আপনার অর্ডার গুলোকে আগে থেকেই একটু ডিফাইন করে রাখতে পারবেন। ওয়াশ ইউনিট, আমার কোন ওয়াশ ইউনিটে সবচেয়ে বেশি ওয়াশ হবে, দেখা গেল এখানে অর্থাৎ কোন কোন ওয়াশে আমার ওয়াশটা সবচেয়ে বেশি হবে। সো এই স্পেশাল প্রসেস, ওয়াশ টাইপ আর ক্যান কাট ডেট অ্যানালাইসিস অর্থাৎ লিড টাইম অ্যানালাইসিস যদি করি আমরা, তাহলে আমাদের যদি আমরা এটা করি তাহলে আমাদের প্রি প্রোডাকশনেই আমরা জেনে যাব যে আমার আসলে কোন উইকে লোড বেশি, কোন উইকে লোড কম, কবে কখন কোনটা কোন স্টাইলটা আমরা ইনপুট দিতে পারছি। সো এটা যেমন এটা কিন্তু প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস হলো, এটাই কিন্তু আপনাকে লিড করে বাল্কে কি করবেন, বাল্কের প্ল্যানটা কি হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা প্রি প্রোডাকশন অ্যানালাইসিস থাকা উচিত। স্টুডেন্টদের যদি কোনো কারো কোশ্চেন থাকে তোমরা রেইজ হ্যান্ড করে কোশ্চেন করতে পারো। হ্যাঁ শাকিল তুমি বলো। ইউসুফ ভাই যদি শাকিলকে একটা ইয়ে দেন, এলাও করেন। শাকিল বলো। আচ্ছা, আমার বেসিক্যালি প্রশ্ন না, আমার একটু জানার দরকার, যেটা হচ্ছে এখানে যে স্লাইড গুলো দিচ্ছে অথবা এক্সেল শিটটা দিচ্ছে, এগুলো কি আমাদেরকে প্রোভাইড করা যায় যাতে আমরা একদম মানে প্র্যাকটিক্যালি আর একটু জানতে পারি আর কি, এই কারণে। না শাকিল, আমার মনে হয় না এটা পসিবল হবে, এটা ওনার অফিসিয়াল ফাইল, আমার মনে হয় না, এখানে অনেক ডাটা আছে যেটা ওনার কনফিডেন্সিয়াল, এটা মনে হয় না এভাবে ডিটেইলস তুমি পেতে পারবা পরে। তবে এটা হচ্ছে কি তুমি কনসেপ্টটা এখান থেকে নাও যে কি কি বেসিসে উনি এক্সেল চার্টটাকে সাজিয়েছেন। হ্যাঁ, এটা তুমি নোট করো। থ্যাংক ইউ শাকিল, থ্যাংক ইউ শাকিল। হ্যাঁ, হাসান। আবু হাসান বলো। স্যার আমি একটা কোশ্চেন করেছিলাম, যদি পরবর্তীতে ওটা একটু ডিসকাস করা পসিবল হয় তাহলে একটু বেটার। তুমি বলো, আমি নোট ডাউন করে নিচ্ছি। বটলনেক নিয়ে ও মেসেজ করেছে একটা, সেটা আচ্ছা মেসেজ করেছো তুমি না কোশ্চেন এন্ড অ্যানসারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা কথাই বলতে গেলে খুব সহজ করে যে বটলনেক কিন্তু বের করা কিন্তু কঠিন কাজ নয় ইন্ডাস্ট্রিতে, কিন্তু এই বটলনেক কিন্তু রয়েছে অনেক। এখন মূল বিষয়টা হলো বটলনেকটা তুমি কিভাবে সলভ করবে, এই টোটাল বিষয় নিয়েই তো আজকে আমাদের অতিথি কথা বলছে না। ঠিক আছে, তবু তোমার স্পেসিফিক ইস্যু থাকলে পরে কথা বলবো। আনসারি ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। আমি এতক্ষণ যে স্লাইডটা দেখিয়েছি এটা কিন্তু প্রি প্রোডাকশন কন্ট্রোলিং এর কোনো স্লাইড না। এই স্লাইডটা হচ্ছে প্রি প্রোডাকশন কন্ট্রোলে, প্রি প্রোডাকশন প্ল্যান অথবা কন্ট্রোলে যাওয়ার আগে আমাকে একটু একটু প্রিপারেশন, এটা হচ্ছে ওয়ার্ম আপ, ইজ সিম্পলি ওয়ার্ম আপ। আমার যে অর্ডার গুলো পাইপলাইনে আছে এরা কোন উইকে কেমন লোড আছে, এদের ওয়াশ টাইপ কেমন, ওয়াশ টাইপ থেকে আমি বুঝে নিতে পারবো কোন ওয়াশটা ক্রিটিক্যাল, কোনটাতে 3 দিন লাগবে, কোনটাতে 4 দিন লাগবে, কোনটাতে 5 দিন লাগবে, কোনটা আমাকে দিনে দিনে দিতে পারবে, এই এই তথ্যটা পাবো।
এটার লিড টাইম কেমন আছে, এটা কি অনেক প্রেসার আছে নাকি এটার লিড টাইম লুজ আছে, এটা জানতে পারবো। তো আগে আমাকে যে প্ল্যানটা দিচ্ছে মার্চেন্ডাইজিং এবং প্ল্যানিং মিলে, ওই প্ল্যানটা আসলে কতটুকু জাস্টিফাইড সেটা করার জন্য আসলে এই ট্র্যাকিংটা, যে এটা হচ্ছে যে প্রিপারেশনটা প্ল্যান করবে তার জন্য অনলি। সে এই গিভেন প্ল্যান অনুযায়ী ব্লাইন্ডলি তাকে বলে দিল যে এটা অমুক তারিখ কাটো, এটা অমুক তারিখ কাটো, নট লাইক দ্যাট। সে জাস্টিফাই করবে আমি যেটা অমুক তারিখ কাটবো এটা করে আসলে আমার কোনো ফায়দা হচ্ছে কিনা। সো এই প্রি প্রোডাকশন ইজ ভেরি ক্রিটিক্যাল, যে আমরা একে অপরকে ক্রস চেক দিই। মার্চেন্ট একটা ক্যান কার্ড দিল, আমি ধরে নিতেই পারি মার্চেন্ট অ্যানালাইসিস করে দিছে, আসলে দেখা গেল অতটা অ্যানালাইসিস করে নাও দিতে পারে। প্ল্যানার একটা প্ল্যান দিল, ইট ডাজন্ট মিন যে আমাকে অন্ধভাবে প্ল্যানটা ফলো করতে হবে, আই ক্যান জাস্টিফাই। সো এই ট্র্যাকিংটা হচ্ছে প্রি প্রোডাকশন প্ল্যান করার আগে গিভেন প্ল্যানটাকে জাস্টিফাই করা। এবার আসি প্রি প্রোডাকশন প্ল্যান। ওই অ্যানালাইসিস গুলো করার পরে, ওই তর্কগুলো করার পরে আমরা ধরেন বিভিন্ন রকম ফিক্সিং করে অর্ডার গুলোকে রিশেপ করলাম। করার পরে এখন আমরা শুরু করব প্রি প্রোডাকশন ট্র্যাকিং। মার্চেন্টের প্ল্যান কাট ডেট কবে, প্ল্যানের ম্যাটেরিয়াল আসার কথা কবে, অ্যাকচুয়াল কবে আসছে, আমরা কোনটা কবে কাটবো এবং কয় পিস কাটবো, এটা হচ্ছে সাইজ সেট কোয়ান্টিটি। আমি মাউস স্ক্রল করছি, একটু দেখে নিন। প্রথমে সাইজ সেট কাটতে হয়, আমাকে অল্প কয়েক পিস সাইজ সেট কেটে নিতে হয়, তারপরে কাটতে হয় 500 পিস পাইলট। এটাই প্রসিডিউর, যে প্রথমে আমি 10 পিস কেটে দেখবো যে আমাকে যে স্পেক দেওয়া হয়েছে সে অনুযায়ী আসলে কি দাঁড়ায়। এখানে কোনো এরর থাকলে ওটাকে ফিক্স আপ করে আমাকে বাল্কের আগে 500 পিস প্রোডাকশন লাইন থেকে বানিয়ে কোয়ালিটি এবং ম্যানেজমেন্টের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়, দেন উই ক্যান গো ফর বাল্ক। এবং এতে করে আমি প্রি প্রোডাকশনের অ্যাকচুয়াল টাইম কতদিন লাগছে, অর্থাৎ সাইজ সেট কাটা থেকে শুরু করে পাইলট কেটে বাল্ক শুরু করা পর্যন্ত কয়দিন লাগছে। দেখা গেল আমরা যখন শুরু করি প্রথমে, এটা হচ্ছে আমাদের গত বছরের একটা ডেটা সামারি। আমরা মার্চের এন্ড থেকে ট্র্যাকিং করা শুরু করি। এইভাবে করার পর কোন রকম ইমপ্রুভমেন্ট করিনি, জাস্ট ট্র্যাক করতেছি যে কোন স্টাইলে সাইজ সেটে কতদিন লাগে, কোনটা 13 দিন, কোনটা 16 দিন, 9 দিন, 14 দিন, 13 দিন, 16 দিন, 24 দিন, এভারেজে 15 দিন। এক মাস শুধু ট্র্যাক করলাম, আর কি কি কারণে কয়দিন লাগে সেটা অ্যানালাইসিস করলাম। এই কোনটাতে কয়দিন লাগে ওটার একটা ডিটেইল স্পেকশিট আছে, ওটা আমি এখন দেখাচ্ছি না। তো এখন আমরা ওইখান থেকে বের করলাম যে কোন অ্যাক্টিভিটিস গুলোতে সময় বেশি লাগে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমরা দেখলাম যে স্টাইল গুলোতে আমার অ্যাসিড ওয়াশের স্টাইলে ওয়াশিং টিম আমার 10 পিস স্যাম্পল বানায় দিলে ওটা ওয়াশ করতে ওদের 4 দিন সময় লেগে যায় পেলাম। আবার দেখা গেল যেটাতে আমার স্পেশাল প্রসেস আছে, অর্থাৎ একটা ডেস্ট্রয় আছে, তার উপর রিপেয়ারিং আছে, সেই স্টাইল গুলোতে আমার সুইং এ এসে আমার সুইং এ কিছু প্রবলেমের কারণে ওয়াশের পরে ওটা কোয়ালিটি ঠিক হচ্ছে না, ওইটা ফিক্সিং করতে করতে আরো 3 দিন চলে যায়। এভাবে করে পার্টিকুলার কয়েকটা রুট কজ আমরা বের করি কোন এরিয়া গুলোতে কি কি হিকাপের কারণে আমার সময়গুলো বেশি লাগছে। দেন আমরা ওই এরিয়া গুলোতে একটু ফোকাস করি, আস্তে আস্তে ওয়াশের সাথে কথা বলি, সুইং এর সাথে কথা বলি, মেশিন চেক করি। এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি, এটা কনসিকুয়েন্সিয়াল অ্যাক্টিভিটি, এটা আপনারা দেখা মাত্রই কাজ করতে গেলে ওটা বের হয়ে আসবে। ওই অ্যাক্টিভিটি গুলোকে কিভাবে সময় কমানো যায় সেই পদ্ধতিটা বের করার চেষ্টা করি, এবং পরের মাসে, পরের 2-3 মাসে আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকি। এভাবে করে পরে প্রথম 1 মাস শুধু ডেটা নিলাম, পরের 1 মাস ছোট ছোট করে একটা এরিয়া ইমপ্রুভ করতে থাকলাম। এভাবে করে টপ 3 ইমপ্রুভ করার পরে জুন মাসে এসে, অর্থাৎ আমরা শুরু করলাম মার্চে, দেখেন জুন, এই দেখেন জুন, মে, জুন, আমরা জুন মাসে এসে দেখলাম আমার আগে যেখানে ফ্যাক্টরির এভারেজ লিড টাইম লাগতো 15 দিন, জুনে এসে সেটা 11 দিন, অর্থাৎ 25% লিড টাইম কমে এসছে।
অর্থাৎ প্রি প্রোডাকশনটা আরো ফাস্টার হয়েছে। আর আগে ওই সাইসেট বানানোর পরে এটা কোয়ালিটি ফেল করে রিকাট হতো, যা তার থেকে 15% রিকাট কমে গেছে। সো রিকাটিং যখন কমে যাচ্ছে, লিড টাইম যখন কমে যাচ্ছে 25%, ডেফিনেটলি এই টাইমটা আমার বাল্ক প্রোডাকশনে অ্যাড হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কিছু টাইম ওয়েস্টেজকে এলিমিনেট করে ফেললাম। এই দেখেন আপনার ওয়েস্টেজ মিনিমাইজেশন অলরেডি চলে এসছে। সো এটা এই দেখেন এখানে প্রতিদিনের রিপোর্ট আছে, এভরি সিঙ্গেল ডে ডিটেইলে আছে, আমি অত ডিটেইলে যাচ্ছি না। একটা ফাইলকে দেখাই আমি শুধু ডিটেইলে আসলে আমরা কি কি ট্র্যাক করি। ওই যে আমরা একটা ফাইল প্রথমে দেখালাম যেখানে ওই যে অর্ডার অ্যানালাইসিস করে ওইখান থেকে কিছু ডেটা এখানে নিয়ে আসছি। মার্চেন্টের পিসিডি কবে, ম্যাটেরিয়াল কবে আসার কথা ছিল, প্যাটার্ন অ্যাডজাস্ট কবে হয়েছে, সাইজেটের প্ল্যানিং ডেট ছিল কবে, কাটিং সাইজেট কয় পিস, কবে কাটছে অ্যাকচুয়ালি, এবং কবে ডেডলাইন। আমরা একটা ডেডলাইন ঠিক করে নিছি যে আমরা 7 দিনে শেষ করব, 5 দিনে শেষ করব, 10 দিনে শেষ করব, কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে কতদিন লাগলো, কিভাবে এটা আসি যে সাইজ সেট বানাইতে কয়দিন লাগলো, পিপি মিটিং করতে কয়দিন লাগলো, পিপি মিটিং করার পরে পাইলট বানানো পর্যন্ত কয়দিন লাগলো, পাইলটে কয়দিন লাগছে, তারপরে সাইজ সেট কাটার আগে আমাকে ফ্যাব্রিকের কিছু সোয়াচ ব্যান্ড, শেড ব্যান্ড বানিয়ে ওয়াশ করে এনে দেখতে হয় যে ফ্যাব্রিকের শিঙ্কেজ এবং ওয়াশিং শেড ঠিক আছে কিনা। ওই শেড ব্যান্ডে আমার ওয়াশ কয়দিন সময় লাগে, দেখেন 5 দিন। তো ইনপুট স্টার্ট কবে, অর্থাৎ প্রি প্রোডাকশন মানে সাইজ সেট, সুইং এন্ড করছি কবে, এই ধরনের প্রত্যেকটা প্রসেস। এই প্রসেসগুলো আমরা কোথায় পেয়েছি? এই প্রসেসগুলো আমরা পেয়েছি আমরা যখন একদম শুরুতে ভিএসএম করে নিয়েছিলাম, তখন আমরা মার্চেন্ডাইজিং এর ভিএসএম করেছি, স্টোরের ভিএসএম করেছি, প্রি প্রোডাকশনের ভিএসএম করেছি, প্ল্যানিং এর ভিএসএম করেছি, আই এর ভিএসএম করেছি, প্রোডাকশনের ভিএসএম করেছি। ওই ভিএসএম এই কিন্তু আমরা এই এতগুলো প্রসেস পাইছি যে এগুলো আসলে করে। তো কালকের কথাগুলোর সাথে আপনারা লিংক পাচ্ছেন তো, যে কোনটা কেন করছি। এই ভিএসএম গুলোই হচ্ছে আমার এই প্রসেস গুলো। আমাকে বের করতে হবে, এখন আমি মেজার করছি যে আমার অ্যাকচুয়ালি কোনটাতে কতদিন লাগছে। ওই মেজার করতে করতে ওই মেজারের ফলাফল হচ্ছে আমরা জানতে পারলাম যে কোথায় কোন প্রসেসে গিয়ে আসলে আমার হিডেন টাইমটা বেশি লাগছে। ওই পার্টিকুলার প্রসেসগুলোর ভিতরে আমরা বের করলাম টপ 3 ইম্প্যাক্টফুল প্রসেস কারা, যাদেরকে মিনিমাইজ করলে আমরা মেজর একটা ইমপ্রুভমেন্ট পাবো। বাকি ছোটখাটো গুলো নিয়ে মাথা ঘামাবো। এখন আমরা যখন টপ 3 ইমপ্রুভমেন্ট করতে যাব, আমাদেরকে ওখানে দেখতে হবে এই প্রসেসগুলোর কাউন্টার পার্ট কতগুলো এক্সটার্নাল, কতগুলো ইন্টারনাল। সবসময় মনে রাখবেন এক্সটার্নাল প্রসেসকে ইমপ্রুভ করার থেকে ইন্টারনালকে ইমপ্রুভ করাটা আমাদের জন্য ইজিয়ার। কেন? এক্সটার্নাল প্রসেস মানে হচ্ছে বাইরে প্রিন্টিং, অন্য কোম্পানিতে এমব্রয়ডারি, অন্য ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ। তো এই এক্সটার্নাল গুলো আমাদের হাতে পুরোপুরি না। ইন্টারনাল কি? আমার নিজস্ব কোম্পানির ওয়াশিং ফ্যাক্টরি, এটা আমার ইন্টারনাল। আমি গিয়ে ওদের ঘাড়ের উপর পাড়া দিয়ে দাঁড়ায় থাকতে পারি, আমাকে একটু মানা করবে না, আমার কাজের জন্য আমি করছি। বা আমি ওদের সাথে বসে একটা প্রসেস ঠিক করতে পারি, আমার কাজের জন্য করছি। আমি আমার ফ্যাক্টরিতে সাইজ সেট বানাবো, এটা আমি ডিসাইড করতে পারি, না আজকে 2 ঘন্টা বেশি থেকে সাইজ সেটটা বানিয়ে দিয়ে যান। সো ইন্টারনাল প্রসেস ইমপ্রুভ করাটা অলওয়েজ ইজি। সবসময় আপনার প্রসেস ইমপ্রুভ করতে গেলে দেখবেন ওটার কিছু সাব প্রসেস আছে। ওই সাব প্রসেস গুলোকে সবার আগে আইডেন্টিফাই করে ফেলবেন, এটা ইন্টারনাল না এক্সটার্নাল। থাম রুল হচ্ছে যে কোনো ইমপ্রুভমেন্ট শোডাউন করার জন্য অলওয়েজ ইন্টারনাল প্রসেসকে আগে হাত দিবেন। ইন্টারনাল প্রসেস ইমপ্রুভ করা ইজিয়ার। যখন আপনি দুই একটা ইন্টারনাল প্রসেস ইমপ্রুভ করে ম্যানেজমেন্টের বিশ্বাসতা অর্জন করবেন এবং কাউন্টার আপনার যে প্যারালাল যারা টিম আছে ফ্যাক্টরিতে, তারা বলবে আরে বাবা, তারা বলবে বাহ, অমুক ভাইয়ের কথা শুনলে তো আমার সময় বাঁচে। তখন তারা আপনাকে ট্রাস্ট করবে, ম্যানেজমেন্ট আপনাকে ট্রাস্ট করে এক্সটার্নাল প্রসেসে হাত দেওয়ারও সুযোগ দেবে।
আমার এক্সপেরিয়েন্স বলে আমার ইন্টারনাল প্রসেস ইমপ্রুভমেন্টের সাকসেস রেট হচ্ছে মোর দেন 80%, আর এক্সটার্নাল ফ্যাক্টর যেখানে বেশি ওই প্রসেসগুলোর ইমপ্রুভমেন্ট রেট হচ্ছে লেস দেন 40 থেকে 45%, লেস দেন 40%। তো আমার ইনিশিয়াল ক্যারিয়ারে যখন ছোট ছিলাম তখন আমি এত ভাগযোগ করতাম না, ইমপ্রুভমেন্ট করার পয়েন্ট পেলেই ঝাঁপায় পড়তাম এবং পরে শেষমেশ গিয়ে কোনো রাস্তা খুঁজে পেতাম না, ফেল হতো, চলে আসতাম। যখন ফেলিয়ার রেট বাড়তে থাকলো তখন আমি বোঝার চেষ্টা করলাম যে কেন বারবার ফেল হচ্ছে। তখন কোন একজন সিনিয়রের কাছে এই জিনিসটা শিখলাম যে আসলে ইন্টারনাল প্রসেস কন্ট্রোল করা ইজিয়ার দেন এক্সটার্নাল প্রসেস। এই হচ্ছে প্রি প্রোডাকশনের বেসিক কিছু ওয়েজ অফ কন্ট্রোলিং। এই প্রি প্রোডাকশনে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে যদি বলতেন। প্রি প্রোডাকশন নিয়ে ট্রান্সফরমেশন লিডার্সদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা রেইজ হ্যান্ড করতে পারো এবং কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারো। প্রি প্রোডাকশন রিলেটেড যে প্রজেক্টগুলো যারা নিয়েছো তারা যদি কোনো কোশ্চেন করতে চাও তারা কোশ্চেন করতে পারো। ফাহমিদা ইসলাম লামিয়া, তুমি তো প্রি প্রোডাকশন নিয়ে কাজ করবা, স্যাম্পলিং নিয়ে কাজ করবা নিশ্চয়ই। লামিয়া অনেকটা ক্লিয়ার আইডিয়া পেয়েছে যে কিভাবে কোন বিষয়গুলো তোমাকে হেল্প করতে পারে। এখানে প্রি প্রোডাকশনের জন্য স্যার যে স্লাইডগুলো দেখিয়েছে সেখানে আফটার অর্ডার সেখানে অর্ডার নেওয়ার আগে থেকে প্ল্যানিং শুরু করে অর্ডার কমপ্লিট হওয়ার পরে সবকিছুরই একটা ডাটা আছে, কিন্তু আমি তো স্যাম্পল সেকশনে কাজ করছি, আমাকে এখান থেকে কি সব ডাটাই অ্যানালাইসিস করতে হবে? আমাকে তো কিছু স্পেসিফাই ডাটা অ্যানালাইসিস করতে হবে। তো কোন কোন মানে কি কি পার্ট অ্যানালাইসিস করার জন্য করলে ভালো হয় সেটা আনসারি ভাই, এখানে ফাহমিদা ইসলাম লামিয়ার যে প্রজেক্টটা সেখানে পিপি স্যাম্পল এবং ফিড স্যাম্পল রিলেটেড যাতে ডিলে হচ্ছে কোন একটা ফ্যাক্টরিতে, তো এই সলিউশনটা, এই প্রবলেমটার প্রবাবল বেস্ট সলিউশন কি হতে পারে এবং কোন জায়গা থেকে সে শুরু করতে পারে এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য সেই এখানে সাজেশন চাচ্ছে ফাহমিদা ইসলাম লামিয়া। আমরা এতক্ষণ আসলে কথা বলছিলাম বেসিক্যালি ফ্যাক্টরি প্রি প্রোডাকশন নিয়ে, আর 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 এই কোয়ারিটা হচ্ছে টোটালি ডিফারেন্ট কোয়ারি। এটা হচ্ছে মার্চেন্ডাইজিং যে স্যাম্পল অর্থাৎ বাইং স্যাম্পল এরিয়া নিয়ে। এনিওয়ে আমি গতদিনও যেটা বলেছিলাম একই কথাই বলবো, এখানেও একটা শিডিউলিং করতে হবে। এখানে স্যাম্পলিং এর ডিলের মূল কারণ হচ্ছে শিডিউলিংটা ঠিক মতো হয় না। স্যাম্পল যে রিকোয়েস্ট আসছে ওখানে কি প্রায়োরিটি করা আছে কিনা, কোনটা ফোরকাস্টেড স্যাম্পল, কোনটা কনফার্ম অর্ডার, কোনটা ফোরকাস্টেড অর্ডার, আর কোনটা প্রজেক্টেড অর্ডার। প্রজেক্টেড অর্ডার কি, যে এই অর্ডারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফোরকাস্টেড অর্ডার হচ্ছে আমি এটা নিয়ে কাজ করছি এখনো কিছুই জানি না। আর কনফার্ম অর্ডার হচ্ছে এই অর্ডারটা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি একটা স্যাম্পল বানাতে হবে। এই তিন ধরনের অর্ডারের উপরে কয়েক রকম স্যাম্পল হয়। ফিট স্যাম্পল হয়, সেলসম্যান স্যাম্পল হয়, কাউন্টার স্যাম্পল হয়, পিপি স্যাম্পল হয়। তো এই ধরনের অর্ডারের উপর বেস করে এই কত টাইপের স্যাম্পল কতগুলো আছে সেটার একটা ডেটাবেস করা খুব সহজ। এরকম এক্সেলে বসায় ফিল্টার করলে বের হয়ে চলে আসে। ইটস এ ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার। সো এই কাজটাই যদি করা থাকে তাহলে আপনি দেখতে পারবেন পিপি স্যাম্পল কি। পিপি স্যাম্পল হচ্ছে কনফার্ম অর্ডারের স্যাম্পল। সো পিপি স্যাম্পলের প্রায়োরিটি সবার আগে, এটা না হলে ফ্যাক্টরি কাজ করতে পারবে না। আপনি দেখছিলেন যে আমার প্রথম ফাইলে পিপি স্যাম্পল কবে পাচ্ছি এটার একটা কলাম ছিল। পিপি স্যাম্পল ছাড়া ফ্যাক্টরি কোনো কাজই শুরু করতে পারবে না। সো পিপি স্যাম্পলটা সবার আগে, ফিট স্যাম্পলটা সেকেন্ড প্রায়োরিটি, আর যেটা সেলসম্যান স্যাম্পল এটা থার্ড প্রায়োরিটি। সবই প্রায়োরিটি, কখনো কখনো সেলসম্যান স্যাম্পলটাই বেশি প্রায়োরিটি হয়ে যায়। দেখা গেল যে ম্যানেজমেন্ট থেকে প্রেসার আসে, এটা একটু তাড়াতাড়ি বানাও, বায়ার চাচ্ছে। সো এটা প্রজেক্টেড এর ভিতরে পড়ছে, এটা পড়ছে হচ্ছে ফোরকাস্টেড যে মাত্র মার্কেটিং করতেছে। তো জেনারেলি সবসময় পিপি প্রায়োরিটি আগে, ফিটের প্রায়োরিটি সেকেন্ড, বা আর
এটা সেলসম্যান স্যাম্পল মানেই কি, যে এটা বায়ার একটা কোয়েরি দিছে, এটা বায়ারকে পাঠাবে, বায়ার এই স্যাম্পল ধরে ধরে সেলস করবে, তারপর অর্ডার হলে হবে, নাইলে নাই। নাইলে নাই। সো আপনাকে অবশ্যই টাইপ অফ স্যাম্পল আগে আপনাকে ডিফাইন করে নিতে হবে, মেজার করতে হবে কোনটার পরিমাণ কত। এভাবে আপনাকে 1 মাস আগে শুধু ট্র্যাক করতে হবে যে আমার কোন টাইপের স্যাম্পলের রিকোয়েস্ট সবচেয়ে বেশি। কিছু ফ্যাক্টরিতে, কিছু কোম্পানিতে একটা বেস্ট প্র্যাকটিস আছে যে মার্চেন্ডাইজারের একটা কেপিআই থাকে, এটা থাকা উচিত। সে যখন সেলসম্যান স্যাম্পলের রিকোয়েস্ট দেয়, সে যতগুলা স্যাম্পল বানাবে বা যত ধরনের স্যাম্পল বানাবে তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়, তোমাকে অবশ্যই এখান থেকে 60% অর্ডার এনরোল করতে হবে। দিস ইজ ইউর কেপিআই। না হলে যেটা হবে, দেখা যাবে যে আননেসেসারি স্যাম্পল বানানোর রিকোয়েস্ট অনেক বেড়ে যাবে। ইউ নেভার নো এই স্যাম্পল গুলো কই যাচ্ছে, এই স্যাম্পল গুলো আদৌ কোনো দরকারি স্যাম্পল। এমনও হয় আমার বন্ধুর ফ্যাক্টরির বায়ার, সে আমার ক্লোজ ফ্রেন্ড, একই মেসে থাকি বা একই বাসায় থাকি, অথবা সে আমার কাজিন XYZ ফ্যাক্টরিতে আছে, আমি আছি আরেকটা ফ্যাক্টরিতে। সে আমার বললো দোস্ত আমার তো এই কাহিনী, তুই আমার একটা স্যাম্পল বানায় দে। এরকম অনেক সময় হয়, আরেকজনের অর্ডার আমি বানাই দিচ্ছি শুধু তাকে হেল্প করার জন্য। ওয়াই শুড আই? সো আবার দেখা যায় এমন একটা বায়ার যার আসলে ভলিউম খুব কম, যার আসলে 4টা সিজনের ভিতরে মাত্র একটা সিজনে সে কাজ দেয়, অথবা প্রতি সিজনে 20-30 হাজার পিসের বেশি দেয় না, ও আমাকে 100টা স্যাম্পল বানাতে দিচ্ছে। Why should I? সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে স্যাম্পল বানাবো বললেই বানানো যাবে না, এই স্যাম্পলকে ওয়েট করতে হবে, ওয়েটেজ দিতে হবে। একইভাবে স্যাম্পল রিকোয়েস্ট করার এগেইনস্টে মার্চেন্ডাইজারের কোনো কেপিআই আছে কিনা আগে সেটা চেক করে নেবেন আপনার ম্যানেজমেন্টের সাথে। যে একটা মার্চেন্ডাইজার যখন সেলসম্যান স্যাম্পল বানাতে দেয়, সে আসলে কতগুলো স্যাম্পল বানাইতে পারবে, তার কোনো কোটা আছে কিনা। কারণ স্যাম্পল সেকশন তো আনলিমিটেড ক্যাপাসিটি নাই। সে হয়তো সারাদিনে 5টা স্যাম্পল ডেলিভারি দিতে পারে, মাসে হয়তো 150টা স্যাম্পল ডেলিভারি দিতে পারে, অথবা সে সারাদিনে 10টা পারে, মাসে 300টা পারে। এখন দেখা গেল ফোরকাস্টেড স্যাম্পলের অর্ডার ওই রিকোয়েস্ট চলে আসছে 200। এখন মাসের পর মাস দেখা গেল 200 করে স্যাম্পল বানায় সব মিলে ওই অর্ডার গুলো থেকে অর্ডার হয় মাত্র 1 লাখ পিস, যেখানে ফ্যাক্টরির দরকার 10 লাখ পিস অর্ডার। তাহলে এটা হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম এন্ড এফোর্ট। এই জিনিসগুলো চেক দিতে হবে। সো আপনার স্যাম্পল ডিলে গুলো হয় এসব কারণে। আনকন্ট্রোলড স্যাম্পল রিকোয়েস্ট যখন আসে, আর স্যাম্পল সেকশনের সাথে পার্সোনাল খাতির করে যখন কিছু মার্চেন্ট স্যাম্পল গুলো বের করে নেয়, তখনই দরকারি স্যাম্পল গুলো আর হয় না, ওগুলো কিউতে পড়ে যায়। কারেক্ট। তো আপনাকে যে কোনো স্যাম্পল রিকোয়েস্টকে আগে প্রায়োরিটি অনুযায়ী আপনাকে ডিফাইন করে নিতে হবে। এটা প্রায়োরিটি এই ক্যাটাগরি মিট করলে প্রায়োরিটি 1, এই ক্যাটাগরি মিট করলে প্রায়োরিটি 2, এই ক্যাটাগরি মিট করলে প্রায়োরিটি 3। এই ক্যাটাগরি গুলো ডিফাইন করে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে ওই ডেফিনেশনটা টোটাল এন্টায়ার মার্চেন্ডাইজিং এবং স্যাম্পলকে ছড়ায় দিতে হবে উইথ ম্যানেজমেন্ট সিগনেচার। তাহলে কি হবে, আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে। কারণ ম্যানেজমেন্ট যদি এখানে ইনভলভ না হয়, আপনি কখনোই স্যাম্পল রিকোয়েস্ট কন্ট্রোল করতে পারবেন না। একজন মার্চেন্ট তখন কি করে আমি আপনাকে বলি, ধরেন এমডি ডিএমডির সামনে গিয়ে বলে, স্যার আমি একটা স্যাম্পল বানাতে বলছিলাম, এটা তো বলছিলাম 10 দিন আগে, এখনো বানায় নাই, স্যাম্পলটা অন টাইমে বানায় দিলে তো স্যার 2 দিন লাগে অর্ডার করতে, আমরা 2 দিনের জন্য পিছিয়ে গেছি, অমুক কোম্পানি অর্ডারটা নিয়ে গেছে। এই কথার কোনো সত্যতাও নাই, মিথ্যাতাও নাই, যাচাই করার সুযোগ নাই। এমডি খেপে যাবে, আরে তাই তো, এই তুই স্যাম্পল বানানি লাগে, তুই সারা রাত থেকে বানাই দিতি। এই বিষয়গুলো অনেক সময় হয়ে থাকে। আমরা আমাদের নিজেদের অক্ষমতাকে জেনে শুনে ম্যানিপুলেট করতে পারি, অথবা না জেনেও ম্যানিপুলেট করতে পারি। জি জি জি, মেনি থ্যাঙ্কস। টু হেল্প ইচ আদার ইসলামিয়া, যে আপনাকে আগে স্যাম্পলের রিকোয়েস্ট গুলোকে প্রায়োরিটাইজ করতে হবে, এবং কোন কোন ক্যাটাগরি মিট করলে স্যাম্পল রিকোয়েস্ট প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 তে পড়বে, ওই ক্যাটাগরি গুলো আগে ডিফাইন করে নিন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। লামিয়া, তোমার এই প্রশ্নের মানে এই অ্যানসারটা অবশ্যই স্যার কালকেও করেছেন, চমৎকারভাবেই করেছেন।
আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আবু হাসান করেছো যে অ্যাপ্লাইড সলিউশন ফর বটলনেক অফ এ সুইং ফ্লোর অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন স্কোপ। সুইং ফ্লোরে বটলনেক, যেমন স্যার এখন যেগুলি তোমাদের সাথে শেয়ার করছেন সেগুলি তো প্রি প্রোডাকশন। আসলে বটলনেক মানে কি, মানে বটলনেক কিন্তু যেটা হয়তো আমরা এর আগেও কথা বলেছি, মানে বটলনেক পাওয়া তো কঠিন কাজ নয়, কিন্তু মূল বিষয়টা হলো যে বটলনেক কোথায় খুঁজছি। একটা হলো প্রি প্রোডাকশনে, তোমাদের সাথে স্যার কালকেও বলেছে যে 85% কিন্তু আসলে প্রবলেম হয় প্রি প্রোডাকশনে। যখন সুইং এ যখন ঢুকে যায় তার চাইতে কিন্তু সুইং এর বিষয়টাকে রেডি করবার ক্ষেত্রে সেটা কিন্তু আরো অনেক বেশি সময় নেয়, এবং সেই বিষয়গুলিকে যেহেতু সেখানে একটা বিরাট সময় যায়, সেখানে ডেভেলপ করতে পারা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তারপর তুমি যেটা বলছো যে সুইং ফ্লোরের প্রোডাকশন যখন হয়, যেমন এটা আমরা খুব সহজ করে যদি একটা পারিবারিক উদাহরণ দিই, যেমন আমরা যারা পাকঘরে যখন দেখি আমাদের মায়েরা যখন রান্না করে, মানে রান্না যখন চুলায় যখন উঠায় তখন কিন্তু টাইম যে খুব বেশি ডিফার করে তা নয়। হ্যাঁ, তোমার হয়তো গরুর মাংস রান্না করলে বেশি ডিফার করতে, মানে টাইম বেশি লাগবে। সে মনে করো আমরা এটা গার্মেন্টস এর ক্ষেত্রে কি বলতে পারি, কোনো পার্টিকুলার একটা প্রসেস, ক্রিটিক্যাল প্রসেস যেটা করতে সময়টা বেশি লাগে, তার মানে সেটা বটলনেক। এখন সেটা তুমি কিভাবে সলভ করবে, স্যার কিন্তু তোমাদেরকে কালকে একটু শেয়ার করেছে, তবু আমি স্যারকে আজকে আবার রিকোয়েস্ট করবো যে পার্টিকুলারলি সুইং ফ্লোরের বটলনেক নিয়ে যদি একটু কিছু বলেন। কিন্তু এর আগের যে বটলনেক গুলি, আমি ওই যে পাকঘরে রান্না করার কথা বলছি, যে রান্না করবার জন্য যে তোমার তেল লাগবে, মশলা লাগবে, লবণ লাগবে, সে তোমার এগুলি সব ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। আমি সুইং এর কথা, গার্মেন্টস এর কথা যদি বলি, অল দি ম্যাটেরিয়ালস। এখন দেখা গেল যে লবণ নাই, তুমি কিভাবে রান্নাটা শুরু করবে? ইয়েস, করা যেতে পারে, লবণ হয়তো একটু পরে দিলেও হয়, কিন্তু যেমন তেলটা কিন্তু একটু আগে দিতে হয়। এরকম সুইং এর ক্ষেত্রে বা আমাদের গার্মেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলি ম্যাটেরিয়াল যেগুলি তোমার ডেফিনেটলি আগে ইন হাউস হতে হবে, না হলে হয়তো কাটে করা যাবে না, ফেব্রিক কাট করা যাবে না, এরপরে আবার স্টোর টেস্টোর করা নানা জাতের ঝামেলা আছে। তো সেদিক থেকে বটলনেক কিন্তু প্রোডাকশনের আগেও হতে পারে। কিন্তু পার্টিকুলারলি যে প্রশ্নটা করেছো যে সুইং ফ্লোরে বটলনেক গুলি পার্টিকুলার যদি কোনোটা যদি স্যার আমাদেরকে একটু বলেন। সুইং ফ্লোরের বটলনেক যেই বটলনেক গুলো হয়, আমি একটা তো বললাম, নন মেশিনিং ওয়ার্ক যা আছে ওইগুলাই মেজর বটলনেক, যেগুলো সুইং ফ্লোর থেকে তৈরি হয়। আর বাকি সব বটলনেকের 90% রিজন হচ্ছে প্রি প্রোডাকশনে গাফিলতি। সো যে 10% নিয়ে খুব বেশি মাথা না ঘামালেও চলবে। আপনি যে প্রবলেম গুলো পাবেন ওইগুলোর রুট কজ ঘাটতে গেলেই দেখবেন প্রি প্রোডাকশনে এই প্রবলেমটা নিয়ে কাজ হয় না। দ্যাটস ওয়াই প্রবলেমটা সুইং ফ্লোরে ট্রান্সফর্ম হয়েছে। আর এর বাইরে যেটা থাকে শুধু সুইং ফ্লোরের সাথে জড়িত, সেটা হচ্ছে নন মেশিনিং ওয়ার্কার যদি অ্যাবসেন্ট করে, দিস ইজ নট ইয়োর হ্যান্ড, কিছু করার নেই। এটা অ্যাবসেন্ট করলে যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার্কারটা রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করা। এই আদারওয়াইজ নন মেশিনিং যে ওয়ার্ক গুলো থাকে, আয়রন, ওই মার্কিং, হাতে বাটন খুলছে অথবা ফোল্ডিং করছে, এই কাজগুলোতেই হেল্পিং জব যেগুলোতে সুইং মেশিন চলে না, ওই কাজগুলোতেই ম্যাক্সিমাম বটলনেক হয় এবং ইমব্যালেন্সড লাইন হয়। যেমন একটা ডেনিম ফ্যাক্টরি, একটা ক্লাসিক এক্সাম্পল দিই। একটা ডেনিম ফ্যাক্টরিতে আপনি দেখবেন অনেক সময় কয়েন পকেট গুলো বা ব্যাক পকেট গুলো একটা টিন দিয়ে এভাবে করে আয়রন করে করে এটাকে ফোল্ড করে, তারপরে অ্যাটাচ করে। ওই যে টিন দিয়ে যে আয়রন করে তার ক্যাপাসিটি অ্যানালাইসিস করলে দেখবেন আপনি লাইন টার্গেট কত, দেখবেন আপনাকে বলবে 200। ওই ওয়ার্কারের ক্যাপাসিটি অ্যানালাইসিস করে দেখবেন ওর ক্যাপাসিটি 100ও নেই, অ্যাকচুয়াল ক্যাপাসিটি। তাহলে ও যদি 100 বানায়, তাহলে সামনের মেশিন গুলোতে 200 করে ইনপুট কিভাবে যাবে? অলরেডি ওখানে বটলনেক। তো এটা একটা এক্সাম্পল। আপনারা থাম্ব রুলে ফার্স্ট রেসপন্স পাইতে গেলে সুইং লাইনে সবার আগে নন মেশিনিং জায়গাগুলোকে ব্যালেন্স করতে হবে, দেন যে প্রবলেম গুলো হয় ওগুলোকে লিস্টিং করতে হবে। লিস্টিং করে ওগুলো রুট কজ বের করলে দেখবেন 90% মানে 90%-এরই রিজন হচ্ছে প্রি প্রোডাকশনে, আইদার ওই অর্ডার যে আপনার খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ ওভার হচ্ছে। ফ্রিকোয়েন্ট চেঞ্জ ওভার কেন হচ্ছে? ওই যে অর্ডার যে দিছিল, ক্যান গুলো অ্যানালাইসিস করে শুরুতেই
আইদার শিপমেন্টের এক্সটেনশন নেওয়া হয় নাই, অথবা ক্যানকারটাকে পাস করা হয় নাই, অথবা ওই ওই সাইজ সেট বানানোর পরে ওটা 2-3 বার ফেল করছে, 3বার সাইজ সেট বানাইতে হয়েছে। এই প্রেসার গুলো যখন পড়ে যায় তখন সুইংল্যান্ডে যখন ফ্রিকোয়েন্ট স্টাইল চেঞ্জ করতে হচ্ছে, আজকে সিলাচ্ছে প্যান্ট, কালকে সিলাতে হবে স্কার্ট, দেখা গেল তিনটা ফোল্ডার লাগে, যে ফোল্ডার ফ্যাক্টরিতে নাই, মেশিন বসে আছে কেন, মেকানিক দোকানে গেছে ফোল্ডার বানাইতে। এখন এটার সলিউশন, এটা দুই ধরনের সলিউশন হতে পারে, ঠিক আছে। ফ্যাক্টরিতে একটা ফোল্ডার ফ্যাক্টরি বানানো, এটা হচ্ছে ইমিডিয়েট সলিউশন, যেটা হচ্ছে ট্রাবল শুটিং। কিন্তু আপনি যদি এটা রুট কজ অ্যানালাইসিস করেন, দেখবেন যে এই ফোল্ডারটা যে লাগবে এটা আজ থেকে 1 সপ্তাহ আগে আইডেন্টিফাই হলো না কেন। এই কোশ্চেন নিয়ে ঘাটতে শুরু করেন, গিয়ে দেখবেন প্রিপ্রোডাকশনের স্টাইলগুলোকে কেউ অ্যানালাইসিসই করেন। প্রিপ্রোডাকশন মিটিং এই তো এটা আলোচনা হওয়ার কথা ছিল। সো আপনার মূল ব্যাপার হচ্ছে, আপনারা দেখবেন আমি ফাঁকাফাঁকি কিছু স্প্রেডশিট দেখাচ্ছি, যে আমাদের ফ্যাক্টরিতে সব ডাটাগুলো এখানে ওখানে থাকে, কিছু ডাটা কারো পকেটে, কিছু ডাটা কারো ডেস্কে, কিছু ডাটা কারো কম্পিউটারে, কিন্তু ওইগুলোকে এক জায়গায় রেখে প্রপার অ্যানালাইসিস না করার কারণে ওই ইনফরমেশন হিসেবেই থেকে যায়, ওগুলো ডেটা হিসেবে আপনার সাথে প্লে করে না, আপনার গেম প্ল্যানের সাথে ডেটাগুলো প্লে করছে না, বিকজ আপনি ইনফরমেশনকে ট্রান্সফর্ম করে ডেটায় রূপান্তর করার নেই। সো দ্যাটস ওয়াই প্রপার ইনফরমেশন ট্র্যাকিং, অথেন্টিক ইনফরমেশন ট্র্যাকিং, ওগুলোকে প্রসেসিং করে প্রপার ডেটা কোনটা, আমি যে প্রথম এক্সেল ফাইলে একটা পাই চার্ট দেখালাম, দ্যাট ইজ কল্ড ডেটা। ওই পাই চার্ট তৈরি করার যে এক্সেল শিটটা ছিল, যেখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল, দ্যাট ইজ নট এ ডেটা, দ্যাট ইজ ইনফরমেশন। আর ওই ইনফরমেশনটা আপনি কিভাবে নেবেন, কোন প্রসেসে নেবেন, কোন ইনফরমেশন নেবেন, এটাকে ডিফাইন করাটা আগে ইম্পর্টেন্ট। সো সব ক্ষেত্রেই ইউ হ্যাভ টু ফলো দ্য ডিমেইন, ইউ হ্যাভ টু ডিফাইন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ইউ ওয়ান্ট টু ট্র্যাক, হোয়াট ইউ ওয়ান্ট টু গেট, দেন ইউ হ্যাভ টু মেজার। ওই মেজারের জন্য আপনাকে ওই ইনফরমেশন গুলোকে প্রপার ওয়েতে বসাতে হবে। ইউ হ্যাভ টু মেক সাম ফর্মুলা বেসড অন হোয়াট ইউ ওয়ান্ট টু সি অ্যাজ এ ডেটা। যেমন আমি দেখতে চাই আমার ক্রিটিক্যাল ওয়াশ 1 সপ্তাহে কতগুলো পড়ে, তার মানে কি আমার একই সপ্তাহে আমি যদি 10টা ব্লিচ ওয়াশ পরে, আমি 10টা সাইজ সেট বানায় যখন ওয়াশে পাঠাবো, তার স্যাম্পল মেশিনের উপরে 10টা ব্লিচ ওয়াশের প্রেসার পড়বে। সে কোনোদিন 10টা ব্লিচ ওয়াশ একই সপ্তাহের ভিতরে আমাকে 2 দিনের ভিতর করে দিতে পারবে না। কেন? আমার মতো আরো 5টা ফ্যাক্টরি তো তার রিকোয়েস্ট আছে। সো আমাকে আগে এই ইনফরমেশন গুলোকে ডেটা আকারে সামারাইজ করে আমাকে প্রবলেম স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে হবে, দেন we can go for the solution either in external or in internal. So pre-production নিয়ে কারো যদি আরো কোনো কোশ্চেন, আমরা নেক্সট টপিকসে যেতে পারি আনসারি ভাই। ওকে, আমরা এখন চলে যাই ওয়াশিং। আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার অ্যাকচুয়ালি স্যার যেটা বললো প্রি প্রোডাকশনের ক্ষেত্রে মার্চেন্টের ডাটা মার্চেন্ডাইজারের কাছে থাকে, তাদের মধ্যে কি অ্যাকচুয়ালি ডাটাটা শেয়ারিং হয় না, যে আমি জিনিসটা প্ল্যান এভাবে করতেছি, তার সাথে আমার মানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা বা তার সাথে আমার ম্যাচ হচ্ছে কিনা, বা আমি যেই সেকশনে কাজ করব সেই সেকশনের ডাটার সাথে আমার ডাটাটা মানে ম্যাচ করে দেন আমি প্ল্যানিং করতেছি না। এই ডাটাগুলো ম্যাচ করেই প্ল্যানিং গুলো করা হয়। তো আপনাকে দেখতে হবে যে যে ওয়েতে ম্যাচ করা হয়েছে, যেভাবে যেই সিনক্রোনাইজেশনের উপর বেস করে প্ল্যানটা দেওয়া হয়েছে, ওটা আসলেও জাস্টিফাইড কিনা, ওটা আসলেও আপনার টার্গেট যে চেঞ্জ ওভার কমানো ওইটাকে স্যাটিসফাই করে কিনা, অথবা আপনার প্রি প্রোডাকশন ডিলে না করানো ওইটাকে স্যাটিসফাই করে কিনা, এটা আপনাকে আবার জাস্টিফাই করে নিতে হবে। It is not যে you are not trusting them. It is not about trust. In business, there is no such word called trust. Trust বলতে কিছু নেই। Every single information should be justified and cross-checked. This is the rule of business. এটাই rule, এটাই reality, এটাই মেনে নিতে হবে। So you want to justify because if I make mistake, you can help me. If you make mistake, I can help you. Because at the end, as a football team, we have to score the goal. আপনি দেখেন না যে মেসি কখনো পিছনে চলে আসে, কখনো সামনে থাকে, সামনে থেকে যখন ওকে কেউ বল দিতে পারে না, সে পিছনে এসে বল বানিয়ে নিয়ে গিয়ে গোল দেয়। তার তো কেপিআই তে পিছনে খেলার কথা ছিল না, আমি সামনে খেলছি, আমার বল দাও নেই, আমি গোল দিতে পারিনি।
এটা হচ্ছে একটা ওয়ে, প্রোক্রাস্টিনেটেড ওয়ে। আর আর মেসি কেন মেসি? কারণ সে যখন দেখে তার মিডফিল্ডার কোনো কারণে আজকে পারফর্ম করতেছে না, সে নিজে মিডফিল্ডার হয়ে বল বানিয়ে নিয়ে গিয়ে তারপরে গোল দেয়। দ্যাটস ওয়াই হি বিকেম এ মেসি। সো এই কারণে একে অপরকে হেল্প করার জন্য এখন এখন এই জন্য কি ওই মিডফিল্ডারের চাকরি চলে যায় বা ওকে কি বাদ দিয়ে দেয়? ওই কিন্তু বাদ দেয় না, ওকে কাউন্সিল করে, ট্রেনিং দেয়। বাট একটা পার্টিকুলার ডেতে কেউ খারাপ খেলতেই পারে, আরেকজনের কাজ হচ্ছে তাকে সাপোর্ট করা, তাকে হেল্প করা। ফুটবলে দেখবেন, ফুটবল হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে রিলেট হয় একটা ক্লাসিক এক্সাম্পল। ফুটবলের যে ডিফেন্ডার তাকেও কিন্তু পেনাল্টি শুট আউটের প্র্যাকটিস করানো হয়। ফুটবলের যে গোলকিপার তাকেও কিন্তু মিডফিল্ডার থেকে বল লং পাসে বল বানিয়ে দেওয়ার প্র্যাকটিস করানো হয়। যে স্ট্রাইকার তাকেও ডিফেন্সে বল ডিফেন্স করার ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ সবাই প্রত্যেকে এক একটা বিষয়ে এক্সপার্ট, বাট বাকি টপিক গুলোতেও তার বেসিক নলেজটা জানা থাকে। This is why football team is always flexible. Anytime they can change the formation. This is what we do in the garment industry or any manufacturing industry. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। You are welcome. আচ্ছা, খাদিজা আক্তার মিতু একটা কোশ্চেন করেছে। মিতু, তুমি যদি কোশ্চেনটা বলো আমার মনে হয় দ্যাট উইল বি মাচ বেটার। তুমি কি কোশ্চেনটা বলতে পারো মিতু? আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে বলতেছিলাম ভিএসএম করার জন্য আমার কোন পার্টিকুলার প্রোডাক্টটা চয়েস করা উচিত, বা হচ্ছে আমার কত কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত এবং কত দিনের জন্য কাজ করা উচিত। আমি যদি আনসারি স্যার, আমি যদি ওই যে মিতুর প্রশ্নটা একটু সহজ করি, মিতু যদি শোনো, অর্থাৎ বিএসএম তো মানে স্যার যেমন কালকে বলেছে যে টোটাল আমাদের প্রসেসে হয়তো 3-4 হাজার প্রসেস আছে, সবটা নিয়ে তুমি বিএসএম করতে পারো, এটা তো আর প্রজেক্টে সম্ভব নয়। তুমি এখন যেমন প্রশ্ন করেছো, হয়তো পার্টিকুলার কোনো একটা প্রসেস নিয়ে বা পার্টিকুলার কোনো একটা স্টাইলের প্রোডাক্ট নিয়ে হয়তো বিএসএম করতে চাচ্ছ, এটা কতদিন করলে ভালো হয় এবং কোন প্রোডাক্টের উপর করলে ভালো হয়, এরকম কি? জি স্যার। জি জি থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, মিস খাদিজা, আপনি জানতে চাচ্ছেন যে আপনি কিসের উপর বিএসএম করলে ভালো হয়, এই তো? জি স্যার। বিএসএম আপনি যে কোনো একটা পার্টিকুলার ছোট সেকশন নিয়ে করেন। জি স্যার, সেটাই চাচ্ছিলাম। ফর এক্সাম্পল যে সাইজ সেট, এই সাইজ সেট যারা বানায় তারা কিভাবে শুরু করে কিভাবে শেষ করে, কতগুলো প্রসেস হয় সেখানে, এটা করতে পারেন। অথবা সাইড তো হচ্ছে স্যার স্যাম্পল সেকশন, আমি তো চাচ্ছিলাম সুইং সেকশন, সুইং ফ্লোরে। আপনি সুইং ফ্লোরে করতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। ফ্লোরে গেলে আপনি 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 হচ্ছে যেটা করতে পারেন, একটা এক্সাম্পল হতে পারে যে পোলো শার্ট নিয়ে কি করা যায়? ও, কোন আইটেম নিয়ে করতে চাচ্ছেন? জি স্যার, যে কোনো একটা আইটেম নিয়ে পোলো শার্ট। আচ্ছা, আপনি বিএসএম যদি করেন তাহলে সবসময় চেষ্টা করবেন সহজ একটা আইটেম নিতে, টি শার্ট, যেই আইটেমে পার্টস কম, নাম্বার অফ পার্টস কম, নাম্বার অফ প্রসেস কম, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস কম, লাইক প্রিন্ট নাই, এমব্রয়ডারি নাই, সম্ভব হলে ওইগুলো নেন, না হলে প্রিন্ট এমব্রয়ডারি সহ। বাট আমার সাজেশন হচ্ছে টি শার্ট দিয়ে শুরু করুন। প্রথমে ছোট ছোট পার্টস ওয়ালা জিনিস নেন, আপনার অ্যাক্টিভিটি রেঞ্জ কমে আসবে। আচ্ছা স্যার। স্যার কত কোয়ান্টিটির জন্য কাজ করব? যেমন একটা হিউজ কোয়ান্টিটি থাকে না ওদের। ভাই, আমার মনে হয় বিএসএম নিয়ে আপনার কোনো কারণে মিসকনসেপ্ট হচ্ছে। বিএসএম কখনো পার্টিকুলার প্রোডাক্টের উপর করে না, বিএসএম কখনোই করতে হয় না, বা কখনোই পার্টিকুলার কোয়ান্টিটির উপর করতে হয় না। বিএসএমটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং, সবসময় হয় প্রসেসের উপরে। অর্থাৎ আমার একটা সেকশন, এই সেকশন হচ্ছে সুইং, এই সুইং সেকশনে অর্ডার যাই আসুক, ছোট হোক বড় হোক যাই হোক, ওরা কি কি অ্যাক্টিভিটিস করে, ওদের ওয়ার্ক ফ্লো চার্ট, সেটা টি শার্ট হোক, প্যান্ট হোক, এই হোক সেই হোক যাই হোক, সেক্ষেত্রে কি কি হয়। হ্যাঁ, একটু ভ্যারিয়েশন আসতে পারে। প্রিন্টেড শার্ট আসলে এই কয়টা প্রসেস বাড়ে, এমব্রয়ডারি আসলে এই কয়টা প্রসেস বাড়ে, যদি প্রিন্ট এমব্রয়ডারি না থাকে তাহলে মিনিমাম এই কয়টা প্রসেস সে করে। এখন সেটা আইটেম যাই। সো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে বিএসএম করতে হয় সবসময় কোন একটা সেকশন বা কোন একটা অ্যাক্টিভিটি এরিয়া বা কোন একটা কমিউনিটির উপরে। প্রোডাক্টের উপরে বিএসএম করাটা আসলে যেটা করতে গেলে যেটা হবে, আপনি খেয়ে হারায় ফেলবেন। কেন? প্রোডাক্ট বলতে স্যার সে হয়তো বলছে যে মানে ওই টি শার্ট মেকিং এর প্রসেসটা, সে হয়তো প্রসেসই বলছে, অর্থাৎ টি শার্ট মেকিং প্রসেস, সেটা হয়তো। আচ্ছা, মেকিং প্রসেস মানে ফুল থেকে একদম শুরু থেকে, ইনপুট থেকে শুরু করে একদম হচ্ছে আমার ফিনিশিং পর্যন্ত। আচ্ছা, এটা তো আসলে বিএসএম না আপু, এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে
এটা এটা আপনি বলতে পারেন প্রসেস অ্যানালাইসিস। এটা হচ্ছে আই এর একদম বেসিক একটা টুলস। আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ট্রেনিং করাই বা আমি যখন বিএফটি তে ক্লাস নিতাম, আমার 4টা মডিউল ছিল। প্রথম হচ্ছে প্রসেস অ্যানালাইসিস, যেটা আপনি বলছেন যে একটা গার্মেন্টস এর কতগুলো প্রসেস ইনপুট থেকে আউটপুট সেটা খুঁজে বের করা, সেখানে হিডেন প্রসেস কয়টা, এই কয়টা। প্লাস হচ্ছে এখানে আমার ইনফরমেশন ফ্লোটা প্রপারলি যাচ্ছে কিনা, ম্যাটেরিয়াল ফ্লোটা ঠিকভাবে হচ্ছে কিনা, জি জি জি, আই আন্ডারস্ট্যান্ড, কতটুকু হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড যে এটাকে বলে প্রসেস অ্যানালাইসিস। এই প্রসেস অ্যানালাইসিস করে you can go for the time study next phase operation analysis, যে এই প্রসেস গুলো করতে গিয়ে কতগুলো নন ভ্যালু অ্যাক্টিভিটি হয়, ভ্যালুড অ্যাক্টিভিটিস হয়। ওই একটা অপারেটর প্রসেস করার সময় মেইন অপারেশন কতক্ষণ করে, অ্যাসোসিয়েট অপারেশন কতক্ষণ করে, বা নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস কতক্ষণ করে। সে ধরেন 10 মিনিটে 20টা টি শার্ট বানাচ্ছে, এই 10 মিনিটের মধ্যে তার আসলে মেশিন টাইম হলো 2.5 মিনিট, অপারেশন অ্যাসোসিয়েট অর্থাৎ নেসেসারি হ্যান্ডলিং পিক আপ ডিসপোজ হচ্ছে 5 মিনিট, আর বাকি 3.5 মিনিটে হচ্ছে ওয়েস্টেজ। এই জিনিসগুলো বের করা যায়। তখন আপনি হয়তো কাজ করতে পারেন সে তার ওয়েস্টেজ গুলো কেন হয়, কি কি কারণে সে হয়। এটা হয় হচ্ছে তার লেআউট ঠিক নেই, তাকে দৌড়ে গিয়ে অন্য জায়গা থেকে বান্ডেল আনতে হয়। এটা হয় তার মেশিনে ঘন ঘন নিডল ভাঙতেছে, মেইনটেনেন্স ঠিক করতে হবে। এটা হয় তার বারবার সুতা ছেড়ে যাচ্ছে, সুতাটা ঠিক আছে কিনা দেখতে হবে। এটা হয় সে বারবার বাথরুমে যাচ্ছে, আসলে কি তার ফিজিক্যাল সমস্যা আছে নাকি সে ফাঁকিবাজি করছে। এটা হয় সে চুপচাপ বসে আছে, এটা ওটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে তার পিছের কোনো একটা মেশিনে বটলনেক হয়ে আছে, যার কারণে তার কাছে প্রপার গার্মেন্টস আসতেছে না, এটাও হতে পারে। এই ধরনের কাজে লাগে। সো এটার অ্যাকচুয়ালি নেম হচ্ছে প্রসেস অ্যানালাইসিস। তো আমি খাদিজা আক্তার মিতুল কোশ্চেনের রেঞ্জ ধরে একটা কোশ্চেন আপনাদেরকে করতে চাই, যেটা আপনারা অনেকদিন ধরে কাজ করছেন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে একটা সুইং ফ্লোরে সুইং ওয়ার্কাররা সারাদিনে ধরেন 10 ঘন্টা কাজ করে, ফর এক্সাম্পল 10 ঘন্টায় অ্যাকচুয়ালি মেইন অপারেশন বলতে বোঝাচ্ছি একটা সুইং অপারেটরের মেইন অপারেশন হচ্ছে নিডল চালানো, একটা আয়রন অপারেটরের মেইন অপারেশন হচ্ছে আয়রন প্রেসিং করা, একটা হেল্পার যে মার্কিং করে তার মেইন অপারেশন হচ্ছে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে মার্ক করা। এই যে মেইন অপারেশন কত পার্সেন্ট হয়, 10 ঘন্টা কাজ করছে, এর ভিতরে আসলে মেইন অপারেশন সে 70%, অ্যাসোসিয়েট পিক আপ ডিসপোজ হ্যান্ডলিং এটা হয়তো 20%, 10% হয়তো আমরা বলি অ্যালাওয়েন্স বা এনপিটি নন প্রোডাক্টিভ টাইম। তো আপনাদের কি মনে হয় এই পার্সেন্টেজটা কত হতে পারে মেইন অপারেশন, যেটার মাধ্যমে গার্মেন্টসটা প্রোডিউস হয়? টোটাল মেইন অপারেশন রাফলি কত পার্সেন্ট হতে পারে? স্যার প্রেডিকশন করে কি বলবো? প্রেডিকশন করে কি বলবো কত হতে পারে? হ্যাঁ প্রেডিকশন, জাস্ট আপনাদের আইডিয়া। 40%। 40%। অন্য কোনো সাজেশন? আর কেউ? अराउंड 60%। 60%। আর কেউ? 35%। 35%। আর কেউ? আচ্ছা, আমি আপনাদেরকে অ্যানসার দেই। এটার প্রপার ওয়ার্ল্ড ওয়াইড একদম অথেন্টিক অ্যানালাইসিস করেই এই ডাটাটা বের হয়েছে, এবং আপনারা প্র্যাকটিক্যালি এই ডাটা আপনার ফ্যাক্টরিতেও চেক করা যায়। ওটার একটা প্রসেস আছে, এটাকে বলা অপারেশন অ্যানালাইসিস। আমার কখনো সুযোগ হলে আপনাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অ্যাকচুয়ালি আপনি যদি 20% এর বেশি আপনার মেইন ওয়ার্কের পার্সেন্টেজ থাকে, ইউ আর এ ভেরি গুড ফ্যাক্টরি, নো ডাউট ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি ওভার দ্য ওয়ার্ল্ড। এত কম কিভাবে স্যার? Yes, that is the question. এত কম কিভাবে? আপনি যদি 20% প্লাস যদি মেইন অপারেশন করতে পারেন, you are one of the best factory in the world. আচ্ছা, অ্যাসোসিয়েট অপারেশন বলে একটা কথা আছে, সেটা কি? গার্মেন্টস পিক করা, মেশিনের নিচে দেওয়া, ভাঁজ করে সেলাই টেলাই করার পরে আবার ডিসপোজ করা। যে এই যে পিক আপ ডিসপোজ, এই কাজ না করলে তো মেইন অপারেশন হবে না। ওই অর্থাৎ মেইন অপারেশন বা সুইংটা করার জন্য যেই মুভমেন্ট গুলা মিনিমাম লাগবে ওইগুলোকে বলে অ্যাসোসিয়েট অপারেশন, অর্থাৎ দরকারি নন মেশিনিং অপারেশন। এটার পার্সেন্টেজ কত জানেন? 60 to 65%, মানে 55 to 65%।
আর বাকি যেটুক থাকে 15 থেকে 20% বা 25% ওটা হচ্ছে ওয়েস্টেজ, এনপিটি, নন প্রোডাক্টিভ। এবার নেক্সট কোশ্চেন, আমাদের বাংলাদেশে এভারেজ নন প্রোডাক্টিভ টাইম কত পার্সেন্ট বলতে পারবেন? ধরেন 10 ঘন্টা কাজ করলে তার ভিতরে ওয়েস্টেজ হয় কত পার্সেন্ট? 30 to 40%, sir. আর কেউ? এত হলে কেমনে হবে? আর কেউ? 70 হ্যাঁ 70%। 70% ওয়েস্টেজ? জি স্যার। বলেন কি ওই ফ্যাক্টরিতে শাটডাউন হইতে 20%, 10 দিন সময় লাগবে না? 20%। 20%। আর কেউ? আমাদের বাংলাদেশে এটাও আমি দায়িত্ব নিয়েই বলছি, আমার নিজেরই অ্যানালাইসিস করা আছে মোর দেন 100 ফ্যাক্টরি ডেটা নিয়ে, মোর দেন 100 সো কল গুড ফ্যাক্টরি গুলো আমরা যেগুলো বলছি, আমরা ধরে নিই যে এরা ভালো ফ্যাক্টরি মোটামুটি, ওদের এভারেজ ডেটা হচ্ছে মোর দেন 30% হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম। অর্থাৎ 10 ঘন্টার ভিতর 3 ঘন্টায় নন প্রোডাক্টিভ যায়, বাকি 7 ঘন্টা কাজ হয়, তার ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা মেইন অপারেশন হয়, বাকি সময়গুলো অ্যাসোসিয়েট অপারেশন। এবার অ্যাজ এ প্রসেস ইমপ্রুভমেন্ট ইঞ্জিনিয়ার কোন এরিয়াতে আপনার হাত দেওয়া উচিত বলেন তো? অ্যাজ পার প্যারেটো ল প্রোডাক্টিভ এরিয়াতে। প্রোডাক্টিভ এরিয়া মানে আমরা তো 3টে এরিয়া বললাম যে 20 থেকে 22% হচ্ছে মেইন অপারেশন হয়, 60 থেকে 70% হয় হচ্ছে অ্যাসোসিয়েট অপারেশন, অ্যাসোসিয়েট অপারেশন, আর বাকিটা হয় হচ্ছে নন ভ্যালু এডেড অপারেশন। এই 3টে অ্যাসোসিয়েট অপারেশনের দিকে মনে হয় এটা প্রয়োজন। ইয়েস, আপনি অ্যাসোসিয়েট অপারেশনে 1 সেকেন্ড ইমপ্রুভমেন্ট করবেন, এটা অ্যামপ্লিফাই করবে আপনার প্রোডাক্টিভিটি। আর আইদার অ্যাসোসিয়েট অপারেশন অর এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম, কারণ অ্যাসোসিয়েট আর এনপিটি মিলেই কিন্তু টোটাল সময়ের 80% সময় খেয়ে ফেলে। সো ডু সামথিং, যে অপারেটরের মোশন গুলো কেমন দেখেন, মোশনে কিছু করা যায় কিনা। আপনি সুইং মেশিন চলে আপনার সর্বোচ্চ চালাতে পারবেন টোটাল 10 ঘন্টার ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম। সো ওইখানে যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে চান, ইট রিকোয়ার টেকনোলজি, ইট রিকোয়ার মানি, it requires many effort, it requires a big skill and knowledge on machine, অনেকগুলো প্যারামিটার। আর মোশন ইমপ্রুভমেন্ট করার জন্য সিম্পলি দরকার আপনার কমন সেন্স আর আপনার চোখ। স্যার ট্রেনিং এর একটা বিষয় থাকে না স্যার? হ্যাঁ, ওয়ার্কার ট্রেনিং এর কোনো বিষয় থাকে না স্যার? বুঝি না। মানে অ্যাসোসিয়েট টাইমটা বাড়ানোর জন্য ওয়ার্কারদের ট্রেন করা বা প্রপার ট্রেনিং বাড়ানোর জন্য না, কমানোর জন্য। জি স্যার, জি স্যার, কমানোর জন্য। এই সব পলিসি সব ফ্যাক্টরিতে আছে, বাট তারপরেও ডেটার অবস্থা এরকম। কিন্তু স্যার আমরা তো হিউম্যান বিং হিসেবে স্যার কিছু মোশন আমাদের অটোমেটিক থাকবেই স্যার, এটা তো আমরা তো রোবট হিসেবে আমরা ওইভাবে কল্পনা করতে পারবো না যে 100% বা 80-90% আমরা এক্স্যাক্টলি। এবার আসেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 15% নন প্রোডাক্টিভ টাইম, এটা অ্যালাউয়েবল। 15 থেকে 18% এটা কেউ ডিনাই করতে পারবে না, এটা হবেই। ওয়াশরুমে যাবে, আপনার সুতার ববিন চেঞ্জ করবে, সুতার কোণ চেঞ্জ করার সময় একটু মাঝে মাঝে একটা নির্দিষ্ট পরিমাণে সুতা ছিটতেই পারে, চেঞ্জ ওভারের সময় কিছু নন প্রোডাক্টিভ হতে পারে, মেশিন ব্রেকডাউন হতে পারে, ওয়ার্কার অ্যাবসেন্ট হতে পারে, এরকম কিছু আনঅ্যাভয়েডেবল ক্রাইটেরিয়াকে বেস করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 15 to 18%, অর্থাৎ বিলো 20%। বাংলাদেশের জন্য 20% এর ভিতরে যদি আপনি এনপিটি কে রাখতে পারেন, ইউ আর দ্য বেস্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ। থিংক গাইস, এখানে আর্গোনমিক্সটা মনে হয় স্যার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেফিনেটলি আর্গোনমিক্স স্টাডিতে স্যার বাংলাদেশ আসলে কতটুকু জানি না আমি, কারণ এখানে ওয়ার্কারের বসা থেকে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তার টেবিল, এই সব বিষয়গুলো নিয়ে মনে হয় আমার কাজ করা প্রয়োজন। ডেফিনেটলি, এক্স্যাক্টলি, ইভেন লাইটিং পজিশন, ইভেন তার হাতের হ্যান্ড রেস্টের পজিশন, গার্মেন্টস রাখার যে স্ট্যাকার, ওটার পজিশন, কোথায় কি রাখবে, ওভারঅল আর্গোনমিক্সটা নিয়ে আমাদের a workstation should be designed ergonomically. So আমার একটা
আমার একটা ইন্টারেস্টের জায়গা হচ্ছে আর্গোনমিক্স। আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড ফর আর্গোনমিক্যাল ফার্নিচার ডিজাইন। তো আমি এর আগেও কিছু জায়গায় কনসালটেন্সি করেছি আর্গোনমিক ইন্ডাস্ট্রিয়াল ফার্নিচার নিয়ে। প্লাস আমার এক্স ফ্যাক্টরি গুলোতে সবসময় আমি নিউ ফ্যাক্টরি যেখানে পাইছি সেই জায়গাগুলোতে ওই ফার্নিচার গুলো আমি নিজে ডিজাইন করে অটোক্যাডে ডিজাইন করে ডিজাইন দিয়ে ওভাবে বানিয়েছি। সো আমার নিজেরও ডিজাইন করা প্রায় সখানেক মডেল আছে, আর কিছু মানুষের ডিজাইন করা ধার করা মডেলকে আমরা কপি করছি যারটা যখন যেখানে অ্যাপ্লিকেবল হয়েছে। সো এই আর্গোনমিক যদি আপনি ওয়ার্কস্টেশনটা ডিজাইন করতে পারেন, অটোমেটিক্যালি তার মোশনটা কমে যায়, যেটা সবচেয়ে বড় পার্সেন্টেজ দিয়ে নেয়। আমরা এই যে দেখেন, আমরা গিয়ে ওয়ার্কারকে বকা দিই, এই চালু কর, এটা একটা কমন ওয়ার্ড, কিন্তু ওয়ার্কারের লিমিটেশনস তো বুঝতে হবে, বুঝতে পারছি? So when you guys are working in the swing floor, better look at motions on associate operation, pick up, dispose, eta, oita, egulo, and better look at non-value-added activities. ওই সুইং প্রসেস ইমপ্রুভমেন্ট, সুইং এর মেশিনের প্রসেস ইমপ্রুভমেন্টে সবার লাস্টে যান। আমি 17 বছর ইন্ডাস্ট্রিতে থেকেও ওই সুইং প্রসেস ইমপ্রুভ করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমাকে হাজার হাজার প্যারামিটার চিন্তা করতে হয়, অনেক কিছু ভুলেও যাই, আমাকে আবার টেকনিক্যাল কারো হেল্প নিতে হয়, মেশিন কোম্পানিকে ফোন দিতে হয়। সো এত বড় রিস্কে আপনারা না গিয়ে সহজ রাস্তা হচ্ছে যেটা আপনার কমন সেন্স দিয়ে, আপনাদের ব্রেনটা হচ্ছে ফ্রেশ, আমাদের ব্রেন গুলো এখন কলাপস হয়ে গেছে ওই একই জিনিস একই ওয়েতে কাজ করতে করতে। আপনাদের ব্রেনে কিছু নাই, তখন না থাকার কারণে ইউ উইল লুক ফ্রেশ। ওই ফ্রেশ লুক থেকে মোশন ইমপ্রুভমেন্ট গুলো বেটার হয়, যেটার ফলাফল আমি আমার আর্লি ক্যারিয়ারে পেয়েছি। ওই সময় আমি আমার ওয়ার্কিং ক্যারিয়ার যখন মাত্র 3 বছর, তখন আমি ফ্রিকুয়েন্টলি শ্রীলঙ্কায় ভিজিটে যেতাম। আমি ব্র্যান্ডিক্সে কনসালটেন্সি করেছি এই মোশন ইমপ্রুভমেন্ট নিয়ে, আমি মালিবানি করেছি, আমি অরিটে করেছি, পরবর্তীতে আমি স্মার্ট শার্টে করেছি, শ্রীলঙ্কান হায়দ্রাবাদের বিভিন্ন প্রজেক্টে করেছি, তো বাংলাদেশে তো করেছি। সো ওই যে বললাম যে ওই সময় ফ্রেশ মাথা থাকে, তো মাথায় কোনো বায়াসনেস থাকে না, ফ্রেশ আইডিয়া বের হয় মোশন ইমপ্রুভমেন্ট। ভেরি উইয়ার্ড, ভেরি ফানি, বাট স্টিল ভেরি ইফেক্টিভ। সো আপনাদের ফ্রেশ মাথা থেকে সব সময় মনে রাখবেন, মোশন ইমপ্রুভমেন্টের বেস্ট আইডিয়া ফ্রেশ মাথা, আপনাদের মতো ফ্রেশ মাথা ছাড়া পৃথিবীর কারো মাথা থেকে বের হবে না, আই গ্যারান্টি। একটা প্রসেসের সামনে আমাকে দাঁড় করায় দেন, আপনাদের যে কেউ দাঁড়ান, আপনি আমার থেকে বেটার আইডিয়া বের করতে পারবেন। ট্রাস্ট মি, এই মোশন ইমপ্রুভমেন্টে এক্সপেরিয়েন্সের থেকে বেশি কাজ করে হচ্ছে আপনার ব্রেন কতটা ফ্রেশ। সো ক্যান আই গো টু দ্য নেক্সট প্রসেস? জি স্যার, প্লিজ। আমরা বলছি ওয়াশিং কন্ট্রোল। এটা একটা সিম্পল ফরম্যাট, শুধু ওয়াশিং না, আমার টোটাল প্রোডাকশনটাকে আমরা কিভাবে ফলো আপ করি। এটা একটা বায়ারের জন্য এটা একটা শীট, অনেক হাজার হাজার ইনফরমেশন আছে, এগুলো হচ্ছে জাস্ট ইনফরমেশন। এটা হচ্ছে আরেকটা বায়ার, এটা হচ্ছে আরেকটা বায়ার। এই পেজ গুলো ডেইলি আপডেট হয় বিভিন্ন ওয়েতে। কত কাটিং হয়েছে আজকে, কত টিল টুডে কাটিং, কত সুইং, কত ওয়াশিং এ সেন্ড হয়েছে, কত ওয়াশ থেকে রিসিভ হয়েছে, কত ওয়াশে ব্যালেন্স আছে কত। এখন এখানে কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো সেট করার মাধ্যমে আমরা দেখতে পাই বায়ার অনুযায়ী একটা সামারি পাওয়া যায়, যে আমার উইকলি একটা মাসে 4টা উইক, দেখেন এই 4টা উইকে 4টা কলাম। এই প্রথমে আমি দেখি যে আমার এই বায়ারের এই মাসে উইকলি কার কত পিস শিপমেন্ট আছে অ্যাজ পার শিপমেন্ট ডেট, সেটার এগেইনস্টে দেখি ওই পার্টিকুলার 4টা উইকে ওই শিপমেন্টের এগেইনস্টে কত সুইং ব্যালেন্স আছে। দেখেন আমার সুইং ব্যালেন্স 0, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দ্যাট মিন্স আমার এই মাসের যা শিপমেন্ট আছে সুইং শেষ, এখন চলতেছে পরের মাসের শিপমেন্টের সুইং। সো আমার এখন আপাতত আমার সুইং নিয়ে টেনশন নাই। ওয়াশ সেন্ডিং ব্যালেন্স কত পিস আছে আমার এই উইক, পরের উইক। আপনি দেখেন যে মে 2 থেকে 7, মে 9 থেকে 14, মে 16 থেকে 21। আমি যদি দেখি মে সেকেন্ড উইকে বসে যদি দেখতে পাই আমার থার্ড উইকে ওয়াশে সব পাঠানো শেষ, ফোর্থ উইকের শিপমেন্ট গুলো ওয়াশে এখনো 200 পিস পাঠানো বাকি আছে। সো আমাকে এই ছোট্ট এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। এবার আসি ওয়াশ রিসিভ ব্যালেন্স। ফর এক্সাম্পল আমি এখন আছি মে মাসের সেকেন্ড উইকে, এসে আমি দেখতেছি আমার এই বায়ারটা
এটা হচ্ছে জাস্টিস। আমার এই বায়ারের আজকে সেকেন্ড উইকে আমি আছি, এসে দেখি ওয়াশে যা গুডস পাঠাইছি সবই পাঠাইছি দেখেন 00000, যার তার মানে আমার ওই থার্ড উইকের যা শিপমেন্ট তার সমস্ত গুডস পাঠানো শেষ। সে একটা মজার জিনিস খেয়াল করেন, এখানে আমি শুধু এই সেলটাকে একটু হাইলাইট করতে চাই। দেখেন এটা একটা বায়ার, এটা আমি ইয়েলো করে দিলাম। আজকে সেকেন্ড উইকে বসে আমি দেখতেছি আমার থার্ড উইকের শিপমেন্টের 3720 গার্মেন্টস ওয়াশ থেকে এখনো আসে নাই, অথচ ফোর্থ উইকের শিপমেন্ট যা আছে ওই গার্মেন্ট সব চলে আসছে। পয়েন্টটা বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারছি কিনা? আমি সেকেন্ড উইকে বসে আমি দেখতেছি আমার থার্ড উইকের মাত্র এক সপ্তাহ শিপমেন্ট আছে, আমাকে ফিনিশিং করতে হবে। দ্যাট মিন্স আমার 3700 পিস গুডস এখনো আসেই নাই, অথচ ফোর্থ উইকের গুডস চলে আসছে। ওয়াশিং এ ফোন দেওয়ার পরে সে বলে তো না তো স্যার, আপনার তো সারা মাসে শিপমেন্ট আছে টোটাল, প্রথম 3 সপ্তাহে আপনার শিপমেন্ট আছে 22,000, আমি তো আপনাকে 24,000 পাঠাইছি, আপনি আবার কিসের 3000 পিস মানছেন? সে কাউন্ট করছে পিস, আর আমার তো পিও ডিফারেন্ট আছে। আমার থার্ড উইকে আছে হইতেছে 2100 পিওর শিপমেন্ট, ফোর্থ উইকে আছে হচ্ছে 2101 পিওর শিপমেন্ট। আমার ওয়াশিং তো সব গুডস একসাথে ওয়াশ করে, স্টাইল ধরে ওয়াশ করে। ও তো ওই আমার যে লেভেল আছে, আমি যে পিও ওয়াইজ আলাদা বান্ডেল করে দিছি, ওইটা সে ফলো করে নাই, না করে সব মিক্স করে থার্ড উইকের পিও ফোর্থ উইকের পিও একসাথে সে ওয়াশ করছে, ওখান থেকে একসাথে কোয়ান্টিটি বুঝে পাঠায় দিচ্ছে। আমি এসে যখন বাছাই করার শেষ করলাম, দেখলাম আমার ঘরে গুডস আছে 5000 অ্যাডিশনাল, কিন্তু আমি শিপমেন্ট দিতে পারতেছি না থার্ড উইক, যেটা আসলে আমার শিপমেন্ট ফোর্থ উইক। এই প্রবলেমটা হয় কিনা আপনারা দেখছেন কিনা? অ্যাভেলেবল? জি নিশ্চয়ই, মানে এটা কমন আর কি। তাহলে এটা একটা প্রবলেম। আপনারা আমাকে ওয়াশিং এর প্রবলেম নিয়ে কথা বলতেছিলেন। ওয়াশিং এর সাথে মেজর যে প্রবলেমটা হয়, এক হচ্ছে রেগুলার গুডসটা আসে না, আর দুই হচ্ছে একই স্টাইলের যদি ডিফারেন্ট পিও থাকে, যে পিও শিপমেন্ট আগে সেই পিও বাদ দিয়ে পরের পিও গুলো চলে আসে। এই দুইটা কমন প্রবলেম হয়। এই দুইটাকে ট্র্যাক করার জন্য এরকম একটা সামারি আকারে যদি ট্র্যাকার থাকে, এভরি ডে যদি আপনি দেখতে পান, তাহলে এটা আপনাকে হেল্প করবে যে আমার আসলে কোন উইকে কোনটা প্রায়োরিটি, কোনটা ঝামেলায় আছে। ধরেন আমি যদি এখন দেখি যে আমার জাস্টিসের 3700 পিস বাকি, আমি তাহলে জাস্টিসে গিয়ে থার্ড উইক ওই থার্ড উইকে গিয়ে যে এখানে উইক গুলো দেয়া আছে, অনেক অনেক ডিটেল হিজিবিজি, এই ওই পার্টিকুলার উইকে গিয়ে আমাকে দেখতে হবে যে কোনটা মাইনাস হয়ে আছে। যেটা মাইনাস হয়ে আছে ওটাই হচ্ছে আমার ওয়াশ থেকে আসে না। যেমন ওয়াশ রিসিভ ব্যালেন্স up to 7 May. সো এখানে গিয়ে মাইনাস ফিগারটা আমাকে সর্ট আউট করতে হবে। এই যেমন ধরেন নেট ব্যালেন্স, আমি যদি এখান থেকে যেগুলো জিরোকে তুলে দেই, এই মাইনাস গুলো হচ্ছে আমার নেট ব্যালেন্স। তখন আমি স্টাইলের ডিটেল পেয়ে যাব, কোন স্টাইলে কত ব্যালেন্স। দ্যাট মিন্স আপনার যদি এরকম বায়ার ওয়াইজ আলাদা শেড থাকে ট্র্যাকিং এর, একদম কত কাটিং হয়েছে, কত সুইং হয়েছে, কত ওয়াশে গেছে, কত ফেরত আসছে, তখন যেটা হবে ওটাকে সামারি করলে এট এ গ্লান্স ইউ ক্যান সি যে হোয়াটস হ্যাপেনিং, কোন বায়ারের ঝামেলা। তো আমি এই থার্ড উইকে জাস্টিসের 3700 ছাড়া আমি আর কোনো প্রবলেম দেখতেছি না। আমি হাজার হাজার স্টাইল ঘাটবো না, আমি শুধু জাস্টিস বায়ারের থার্ড উইকে কি কি স্টাইল আছে এবং কোন কোয়ান্টিটি গুলো মিলাইলে 3700 হয়, আমি সেই স্টাইলটা জাস্ট দেখবো আর কি। যেমন আমি যদি CS এই যে দেখেন, এটা হচ্ছে আমার থার্ড উইকের ব্যালেন্সের কলাম, অনেকগুলো স্টাইল 000। এখান থেকে যদি আমি শুধু এই যে পাইলাম 3711 পিস, আসলে আমার খুব বেশি স্টাইল না, একটা স্টাইল যেটা 460491 ডার্ক ওয়াশের গুডস, যেটার মার্চেন্টের নাম টিটু বা নূর, এটার স্পেশাল প্রসেস আছে এমব্রয়ডারি। সো ওয়াশিং এর পরে তেমন কোনো ঝামেলা নাই। সুইং ইউনিট হচ্ছে NCL2, ওয়াশিং প্ল্যান্ট হচ্ছে ক্রিয়েটিভ 1। সো আমাকে ক্রিয়েটিভ 1 এ ফোন দিয়ে দেখতে হবে এই গুডসটা এখনো হ্যাং করে আছে কেন। এমনও হইতে পারে এই গুডসটা করছে ওয়াশিংটা ভালো হয়নি, তারা
আবার রিওয়াশ করতেছে, অথবা এই গুডসটা করছে এটার একটা কমার্শিয়াল অ্যাপ্রুভাল নেওয়ার জন্য বাইরের কাছে পাঠাইছে, ওদের মনে নেই, বা কিছু না কিছু একটা হয়েছে, অথবা ওরা চাপের কারণে এই গুডসটা ওয়াশই করতে পারতেছে না। সো আমাকে উইক শেষ হওয়ার আগেই, স্পেশালি ফার্স্ট উইকে দাঁড়িয়েই থার্ড উইকের এই গুডসটার জন্য আমাকে বেল রিং করতে হবে, আমাকে ওয়াশে চলে যেতে হবে, আমাকে ফিজিক্যালি দেখতে হবে কি হয়েছে, সব গোছায় নিয়ে এসে এটার প্রবলেমটা কি, সলিউশনের ওয়ে কি বের করে দেন ম্যানেজমেন্টকে প্লেস করতে হবে যে স্যার আমার এই গুডসটা আসে নাই, এটা অমুক অবস্থায় আছে, এই কারণে এটা হয় নাই, এটা আমার মনে হচ্ছে প্রবাবল সলিউশন এই প্ল্যান থেকে ওই প্ল্যানটা দেন, ওখানে দুটো মেশিন খালি আছে, অথবা এটার এই কোয়ালিটি প্রবলেম হচ্ছে, ওই মেশিনের প্রবলেম হচ্ছে, স্যার একটু বলে দেন যে মেশিনটা যেন ঠিক করে, অথবা এটা বাইং অফিসে পাঠাইছে, স্যার একটু মার্চেন্টকে বলে দেন অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি দিন। ম্যানেজমেন্টকে সবসময় সলিউশনের অপশন গুলো বলে দিতে হয়। আমরা ইউজুয়ালি অনেক সময় কি করি, দৌড় দিয়ে স্যারের কাছে চলে যাই, স্যার আমার তো গুডস ওয়াশ থেকে আসতেছে না, স্যারও ফোন তুলে একটা গালে দিয়ে বলে এই কালকের ভিতর দিয়ে দিবি, ওয়াশ থেকে বলে জি স্যার দিচ্ছি, স্যারের কিন্তু আর মনে নাই, আলটিমেটলি ইউ আর দ্য লুজার। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যখন একটা প্রবলেম তৈরি হবে ওটার ভিতরে চলে যাবে, তো করার পরে আমাকে রিয়েল রুট কজ গুলো বের করে সলিউশন অপশন গুলো বের করে ম্যানেজমেন্টকে প্রপোজ করতে হবে, অথবা নিজে নিজে সলভ করে নিতে হবে। দিস ইজ হাউ উই ক্যান ট্র্যাক দ্য ওয়াশিং এর কোয়ান্টিটি প্রবলেম। আর এবার আসেন ওয়াশিং এর কোয়ালিটি প্রবলেম। কোয়ালিটি প্রবলেম যেটা হয়, এই কোয়ালিটি প্রবলেমের কারণেই কোয়ান্টিটি প্রবলেম গুলো মূলত হয়। ওয়াশে যেটা মেজর সমস্যা, বাংলাদেশের মেজর ওয়াশিং ফ্যাক্টরি গুলোতে গেলে যে সমস্যাটা দেখবেন, একটা স্টাইলের ধরেন আমার অনেকগুলো পিও থাকে, সুইং কিন্তু অলওয়েজ পিও লেভেল লাগিয়ে পিও ওয়াইজ সুইং করে এবং বান্ডেলটাও পিও ওয়াইজ করে, ওরা তো কন্টিনিউয়াস একটা স্টাইলের বান্ডেল পাঠাতে থাকে। ওয়াশে দেখবেন ওরা স্টাইল ওয়াইজ ওগুলাকে ডাম্প করে সবগুলো পিও মিলিয়ে। ওয়াশের নিয়ম হচ্ছে সে একটা মেশিনে 450 পিস একটা ব্যাচে দেওয়া যায়, ওরা কি করে র্যান্ডমলি 450 পিস নিয়ে ওয়াশ করে ফেলে, কারণ ওরা স্টাইল ওয়াইজ রেখেছে। পরবর্তীতে যখন ডেলিভারি দিবে, ডেলিভারি দেওয়ার সময় ওরা অনেক সময় পিও দেখেও দেয় না, অনেক সময় দেখা যায় কি যে ওয়াশের পরে ডেলিভারির সময় আগের পিওটা হয়ই নেই, হয়েছে পরের পিও। ওরা কি করবে, তাড়াতাড়ি নিজেরা বাঁচার জন্য যা হয়েছে তাই দিয়ে দেয়। ফ্যাক্টরিতে এসে কি করে, আবার দেখেন আমার পিও ওয়াইজ আলাদা বান্ডেল করে ওয়াশিং এ পাঠানো হচ্ছে, অর্থাৎ চাল আর ডাল আলাদা ছিল, ওয়াশে গিয়ে দুটা মিলিয়ে খিচুড়ি বানানো হচ্ছে, আবার ওয়াশ থেকে ফেরত আসার পরে আবার চাল আর ডাল আলাদা করা হচ্ছে। সো এটা হচ্ছে মেজর প্রবলেম, আপনারা গেলে এটা দেখতে পাবেন ম্যাক্সিমাম জায়গায়। প্রথম কাজ হবে যে ফিফো করা, ফিফো ওয়াশিং এর যে ওয়্যারহাউস থেকে ওটাকে ফিফো বানানো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেই পিওটা আসতেছে সেই পিও আকারে গার্মেন্টস কিভাবে রাখা যায়। এখন ওয়াশ থেকে বলবে ভাই আমি তো পিও বুঝি না, আমার কি প্রতিটা গার্মেন্টস লেভেল থেকে থেকে করা সম্ভব, তখন ফাইন, তখন আপনাকে সুইং কে বলতে হবে বান্ডেলের উপরে শুধু পিও নাম্বার লিখে আলাদা একটা কার্ড দিয়ে দাও, তাহলে ওয়াশিং এর জন্য এটা ভিজিবল হবে, ওরা পিও ওয়াইজ আলাদা আলাদা স্ট্যাক ভাগ করে রাখবে। এবং ফিফোতে কি, ওকে এই পিওর গুডস আলাদা আগে আসছে, এটা আমার আগে ডেলিভারি দিতে হবে, দেন দেয়ার লাইফ উইল বি ইজিয়ার। এইটা একটা মেজর প্রবলেম যার কারণে এই কোয়ান্টিটি ইস্যুগুলো হয়। এবার আসেন কোয়ালিটি। যখনই আপনার বাল্ক ওয়াশ শুরু হবে, ফ্যাক্টরি থেকে কেউ না কেউ কাউকে না কাউকে ফার্স্ট ব্যাচের ওয়াশিং রিপোর্ট নিতে হবে, ওয়াশটা দেখতে হবে, ফার্স্ট ব্যাচের গুডস বের হওয়ার পরই গার্মেন্টসে ফেরত পাঠাতে হবে, গার্মেন্টস থেকে একটা ফিডব্যাক যেতে হবে এই ওয়াশে এই প্রবলেম এই প্রবলেম এই প্রবলেম, এবং কেউ একজনকে ফলো আপ করতে হবে ওই ওয়াশ তাদের সেকেন্ড ব্যাচে গার্মেন্টস এর ফিডব্যাকটা নিয়ে কাজ করছে নাকি মুখস্থ আগের মতোই করে ফেলছে। ইউজুয়ালি কি হয়, ওয়াশিংরা এক নাগারে 500 1000 2000 করে ফেলে, পরে টের পায় যে হ্যাঁ ভুল হয়ে গেছে, এরপর এর পা ধরে ওর পা ধরে একে ম্যানেজ করে ওকে ম্যানেজ করে বা একে ম্যানেজ করে আলটিমেটলি, অথবা নিজেরা রিওয়াশ করে, আলটিমেটলি কোম্পানি ইজ লুজার। তো এই ওয়াশিং কোয়ালিটির কারণেই কিন্তু মূলত দেরিগুলো হয়। আরেকটা যেটা কারণ একটু আগে আমি বললাম যে ওই পিও ওয়াইজ যে গুডস গুলা যাচ্ছে, পিও ওয়াইজ ওয়াশিং এ কন্ট্রোল হচ্ছে না। এই দুটা জায়গা যদি সিঙ্ক করতে পারেন আপনারা, ট্রাস্ট মি আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক আপনার ফিনিশিং প্রোডাক্টিভিটি বেড়ে যাবে মোর দেন 10%।
এনি কোশ্চেন? স্যার এখানে ডাটা কালেকশনের মেথডটা কি স্যার? এখানে রিয়েল টাইম ডাটা পেতে হলে তো স্যার অনেক মানে এটা কস্টলি হয়ে যাবে প্লাস টাইম কনজিউমিং হয়ে যাবে। আমি এক এক স্টাইল এক এক জায়গায় এক এক ইয়েতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ওটা কমপ্লিট হয়েছে কিংবা হয় নাই, এই জাতীয় ডাটাগুলো স্যার কিভাবে কালেক্ট করছে? ডাটা কালেক্ট করবেন, প্রত্যেক ইউনিটে তার নিজস্ব ডাটা ট্র্যাকিং সিস্টেম নিশ্চয়ই আছে। সেই ডাটাগুলো কিভাবে ট্র্যাক করছে, সেই ডাটাগুলো যদি হার্ড কপিতে হয় আপনি হার্ড কপি নেওয়ার ব্যবস্থা করেন, সফট ওদের যদি এক্সেলে থাকে এক্সেল নেওয়ার ব্যবস্থা করেন, নাহলে তাদেরকে বলেন যে আমি এই যে একটা এক্সেল ফর্ম বানাই দিচ্ছি, আমাকে ডাটাগুলো এইভাবে দিবেন প্রতিদিন। তো এই কাজে আপনার ম্যানেজমেন্টের হেল্প লাগে। টপ ম্যানেজমেন্ট হেল্প না করলে ডাটাগুলো আপনি অর্গানাইজ করতে পারবেন না। কারণ আপনার ফরম্যাটের ডাটা বসানোর জন্য আপনার ফরম্যাটকে স্যাটিসফাই করে এই পরিমাণ রিপোর্ট আপনার কাছে আসতে হবে। আপনি একা পারবেন না, ফ্যাক্টরি কোনো ডাটা এন্ট্রি কে দিয়ে এই ডাটাগুলো এন্ট্রি দেওয়া যেতে হবে, তাকে ফরম্যাটটা বুঝিয়ে দিতে হবে এবং ওটার এগেইনস্টে কোন সেকশন থেকে কোন রিপোর্ট আনবে সেটাও তাকে প্রপারলি অ্যালাইন করে নিজে কয়েকদিন ফলো আপ করে নিজে করিয়ে তাকে প্র্যাকটিসটা করাই দিতে হবে। দিস ইজ হাউ দিস হ্যাপেন। যেমন আমার এই ট্র্যাকার, এই সিম্পলি এই ট্র্যাকার বানিয়ে ওয়ার্কসকে অ্যালাইন করে ফ্যাক্টরিকে অ্যালাইন করে এই রিপোর্টটাকে অথেন্টিক বানাইতে আমার সময় লাগছে 3 মাস। ক্যান ইউ বিলিভ দিস? এটা একটা সিম্পল এক্সেল রিপোর্ট। স্যার এখানে স্যার পুরো কোম্পানি সবগুলো অ্যালাইন করাটা খুব বেশি জরুরি এবং সবাই একই ইয়েতে ডাটাগুলো দেওয়ার জন্য আসলে ক্যাপাবল কিনা সেটাও আসলে একটা বিষয়। এখানে বিষয় হচ্ছে জরুরি। আমি এই জন্যই আমি গতকালকে আমার সেশনের শুরুতেই বলছি এই ব্যাপারে মিস্টার হেনরি একটা কথা বলে গেছেন। তিনি সিক্স সিগমার জনক, সরি মটোরোলার একজন সিইও না কি যেন ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর গুরু। সে বলে গেছেন ইন বিজনেস if you cannot convert your activities into numbers you are doing nothing, you are at God's mercy। অর্থাৎ আমরা আল্লাহর হাওলার উপরে কাজ করছি। ইনশাআল্লাহ দেখবেন ফ্যাক্টরি কাবে গেছে, যদি বলেন স্যার ইনশাআল্লাহ হয়ে যাবে, যদি না হয়, না হলে কেন হয় না রে, আরে বাবা ওর হাজারটা লজিক্যাল কারণ বের হয়ে চলে আসবে, আপনি একটাও ডিনাই করতে পারবেন। বাট দ্য ট্রু প্রফেশনাল কোম্পানিরা তারা ফলো করে নো এক্সকিউজ নো কমপ্লেন, ইউ হ্যাভ টু মেক শিওর ইওর জব ইজ ডান। তোমার অন্যের কারণে যদি তোমার কাজ ক্ষতি হয়, ইউ মেক হিম রেসপন্সিবল টু ডু হিজ জব ফর ইউ। সো এই জায়গাগুলোতে আমাদেরকে প্রচন্ড ডিমান্ডিং হতে হবে। এখন ম্যানেজমেন্ট, সো আপনারা যখন প্রজেক্ট করবেন আপনারা সবার আগে গিয়ে দেখতে হবে আপনার প্রজেক্টের রিলেটেড বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যে ডাটাগুলো আপনার দরকার, ওই ডাটাগুলোর প্রপার ফিডিং আপনাদের কাছে আছে কিনা, কোম্পানিতে অ্যাভেলেবল আছে কিনা। যদি না থাকে প্লিজ আপনার প্রজেক্ট এরিয়ার প্রত্যেকটা প্রসেসের ডাটা প্রপারলি নেওয়ার ব্যবস্থা আগে করে দেন গো ফর দ্য প্রজেক্ট, আদারওয়াইজ প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে যাবে। জি রেদওয়ান, তোমার কোনো প্রশ্ন আছে? রেদওয়ান শুনছো আমাকে? কথা বলতে পারো। আরেকটা জিনিস বলি, এক্সেলে যদি আপনারা করেন প্রথমে প্র্যাকটিস করবেন ডেইলি যেন ডাটাগুলো আসে, তারপরে সেকেন্ড স্টেপে প্র্যাকটিস করবেন ডেইলি টুয়াইস, অর্থাৎ একবার লাঞ্চের পরে একবার ছুটির পরে। এর পরবর্তী সুযোগ হলে 2 ঘন্টা পর পর, তারপর হয়তো 1 ঘন্টা পর পর। আর যদি প্রতি মিনিটে চান দেন ইউ হ্যাভ টু গো ফর অ্যানাদার সফটওয়্যার, আরএফআইডি সফটওয়্যার এটসেট্রা এটসেট্রা, ওইটা ডিফারেন্ট স্টোরি। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এই ওয়াশিং রিলেটেড? রেদওয়ান আমরা যদি বলো কি কথা বলছিলে? স্যার আমি আশিক, আমরা যদি স্যার বান্ডেল গুলোতে স্যার কোনো কিউআর কোড বা এই জাতীয় জিনিস করতে পারি যেটাতে মানে আমি মেশিন ডিভাইসের মাধ্যমে অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি হবে, এই জাতীয় কোনো সুযোগ কি আছে স্যার? আমি আপনার প্রশ্নের অ্যানসারটা একটু অন্যভাবে দিই। আমরা যারা ইঞ্জিনিয়ারিং করি আমাদেরকে অটোক্যাডে ডিজাইন শিখতে হয়। তো অটোক্যাডে ডিজাইন শেখার আগে আমাদেরকে প্রথম 2 বছর ম্যানুয়ালি ওই সেট স্কয়ার বা ওই ভার্টিক্যাল স্কেল দিয়ে পেপারের উপর ওই ডিজাইনগুলো আঁকা শেখানো হয়। তারপরে 2 বছর পরে গিয়ে অটোক্যাড হাতে দেওয়া হয়। অটোক্যাড যখন হাতে দিই তখন আমরা টিচারকে গালি দিই, হারামজাদা এটা তো আগে দিলেই হতো, এত কষ্ট করে পেন্সিলে আসছে। First thing first, you have to find a way to take your data manual. সফটওয়্যার আপনার যদি ডাটা ট্র্যাকিং এর প্রসেসটা জাস্টিফাইড এবং সিম্পল হয়ে যায়, যেমন আমার এই ট্র্যাকারটা আমার কোম্পানির ক্ষেত্রে এটা জাস্টিফাইড।
এখন শুধু আমি সফটওয়্যার কোম্পানিকে দেখতে বলবো এখানে যে লজিক আছে এই লজিকের উপরে আমাকে অটোমেশন করে দাও, তাহলে আমি রিয়েল টাইম পাবো। তখন আমি কিউআর কোড লাগাতে পারি, আরএফআইডি ইউজ করতে পারি। দিস আর টুলস ফর অটোমেশন, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনি আগে ম্যানুয়াল ডাটা ট্র্যাকিংটা এনশিওর না করে প্লিজ ডু নট গো ফর সফটওয়্যার উইল নট টেল ইউ হোয়াট টু ডু। You have to tell your software what to do. Then he will keep doing this forever without mistake. সফটওয়্যার মানুষের মধ্যে প্রবলেম হচ্ছে সফটওয়্যার ইনোভেশন করতে পারে না। সফটওয়্যারকে আপনার ওই ডাটা ট্র্যাকিং সিস্টেম যারা কোডিং করে সে তখন সফটওয়্যার বা হার্ডওয়্যার বা কিউআর কোড বা আরএফআইডির মাধ্যমে যে ওই ডাটাগুলো কালেক্ট করার পরে আপনার গিভেন ফর্মুলার বেস করে অটোমেটিক্যালি এটা করতে তার 1 সেকেন্ড সময় লাগে না, তখন এটা রিয়েল টাইম হয়ে যায়। কিন্তু আপনার ডাটা ট্র্যাকিং এর মেথডটা আপনাকে ম্যানুয়ালি ডেভেলপ করে নিতে হবে। তারপরে ম্যানুয়ালি প্র্যাকটিস করে যখন দেখবেন যে এটা দিনের পর দিন এটা আর কোনো ইমপ্রুভমেন্ট করার সুযোগ নাই, দিস ইজ গুড, এভরিওয়ান ইজ গেটিং রেজাল্ট, এবার এই ফর্মুলাটাকে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাতে দিয়ে বলেন ভাই আমাকে এটাকে ডেভেলপ করে দাও বাই এনেবলিং কিউআর কোড, ফিনিশ। জি থ্যাংক ইউ, এক্স্যাক্টলি, মানে আমি 100% একমত। এবং তোমাদের সাথে যখন বলেছি যে তুমি কি চাও এই অ্যালগরিদমটা কিন্তু তোমাকেই করতে হবে, মানে তোমাদেরকে স্যার যেমন বলছেন এই যে টোটাল অ্যালগরিদমটা কিন্তু উনি করেছেন, এখন সফটওয়্যারের কাজ কি এরপরে জাস্ট এগুলি এই লজিকে এই অ্যালগরিদমে সেখানে প্রোগ্রাম করে দিবে, প্রোগ্রাম করলে দেন ইউ ক্যান সি। কারণ স্যার তোমাদেরকে যেটা বলছেন যে সফটওয়্যার বা যে কোনো মেশিন এগুলি কিন্তু হোয়াইটটা জানে না, সফটওয়্যার ক্যান নো বেটার দেন ইউ দি হাউ এবং দি হোয়াট, কিন্তু হোয়াইটটা কিন্তু তোমাকেই কিন্তু সেট করে দিতে হবে, যেটাকে আমরা অ্যালগরিদম বলি। সো থ্যাংক ইউ আনসারি ভাই, আপনি হয়তো নেক্সট টপিক যদি আপনাকে আমার নেক্সট টপিক ছিল ওই এমআইএস বা ডেটা কন্ট্রোল, যেটা কনসিকুয়েন্টলি আমার এই দুই টপিকের সাথেই চলে আসছে। আমার মনে হয় আলাদা করে কিছু বলার নাই। যে আমি সবাইকে রিকোয়েস্ট করব ওই অটোমেশন নিয়ে মাথা না ঘামিয়ে এখন হচ্ছে ম্যানুয়ালি প্রসেসগুলোর ভিতরে ঢোকা, ওটা বিএসএম করা, ওটার এক্সিস্টিং প্রসেসর ট্র্যাক করা, ওখান থেকে রুট কজ বের করে ইনপুট করা এবং ম্যানুয়ালি তো এক্সট্রাক্ট কোনো ডাটা কন্ট্রোলের ডেইলি ডাটা ট্র্যাকিং এর ব্যবস্থা করা যায় কিনা। তারপরেও যদি কেউ কোনো ধরনের অটোমেশন করতে চান সেক্ষেত্রে কয়েকটা কমন টেকনোলজি আছে, সেটা হচ্ছে আরএফআইডি, কিউআর কোড, বিভিন্ন ধরনের সেন্সর, ইউ ক্যান গো অন। থ্যাংক ইউ স্যার। যদি আর তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন না, এটা অবশ্যই, এটা আমি জানি না স্যারের জন্য কতটা সহজ হবে কঠিন হবে, সেটা হলো কেউ কেউ বলেছে, মানে যারা ডেফিনেটলি পছন্দ করে বলেছে যে আপনার এক্সেলটা পিপিটিটা ওদের সাথে শেয়ার করা যায় কিনা। এটা অবশ্যই আমি জানি না, আমি অ্যানসার করি, মানে এটা হয়তো আপনার থেকে শুনতে চাইবো আর কি, যেহেতু এখানে কিছু কোম্পানি ডাটা আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা আমার পক্ষে শেয়ার করা মুশকিল। এখন শেয়ার করতে গেলে আমি যদি ডাটাগুলো ডিলিট করে দেই, এই ফাইল নিয়ে আপনার পক্ষে ইউজ করাও মুশকিল হয়ে যায়, মানে বোঝা যাবে না আর কি। তো আমার একটা অপিনিয়ন থাকতে পারে, সেটা হচ্ছে যে কোনো প্রেসক্রাইবড ফরম্যাট হাতের সামনে থাকলে যেটা হয়, বিইং এ হিউম্যান বিইং, আমরা ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় অনেক সময়, নিজের অজান্তেই ওটাই আমাকে বায়াস করে ফেলে, মাথা কম কাজ করে। হ্যাঁ, আমি পার্সোনালি চাইবো, আমার রিকোয়েস্ট আর কি, আপনাদের ফ্রেশ এবং ভেরি শার্প ব্রেইনটা কে বায়াস হওয়ার সুযোগ দেন না। আপনি কনসেপ্ট গুলো একটু বুঝে নিজেই একটা তৈরি করেন। প্রথমে ওইটা ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন যে না এটা হয় নাই, এই ডাটাগুলো এখানে বের হচ্ছে না, একটু মডিফাই করতে হবে, আর একটু মডিফাই করতে হবে, একটু কষ্ট হবে। এরকম মডিফাই করে নিজে নিজে যখন কয়েকটা ফরম্যাট বানিয়ে ফেলবেন, ট্রাস্ট মি, এর থেকে নেশা এবং এর থেকে মজার কোনো কাজ নেই। জি সিরিয়াসলি, আই ডু বিলিভ। মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস শেয়ার করি, আমি কয়েক ধরনের সফটওয়্যারে বেশ ভালো রকম আমার কাজ করার সুযোগ হয়েছে, মোটামুটি জ্ঞানও আছে। স্যার আপনি কি এবার একটু এই যে স্ক্রিনটা শেয়ার অফ করে আপনার ইয়েতে আসবেন, মানে ভিডিও মোডে?
জি আমি চলে আসছি। জি 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 তো এখন তো আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা এইসব করার পরেও আমি আমার প্রত্যেক কোম্পানিতে, যেমন এখানে যেই ট্র্যাকার গুলো দেখছেন, এই টাইপের ট্র্যাকার আমি আমার লাস্ট 15 ইয়ার্সে কখনো ইউজ করিনি। আমার এর আগের কোম্পানিতে করছি আরেক রকম, এর আগের কোম্পানিতে আরেক রকম, এর আগের কোম্পানিতে আরেক রকম। আমার কনসেপ্ট একই, কনসেপ্টটা এক, সেম কনসেপ্ট, যে আমার জানতে হবে এই জিনিস, এই জিনিস যদি আমি জানতে চাই, এই জিনিস জানার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন ফ্যাক্টরিতে কোথায় কোথায় কিভাবে কিভাবে আছে। তো আমি কি করি, ফ্যাক্টরির যে এক্সিস্টিং যে সেটা ভালো হোক আর খারাপ হোক, এক্সিস্টিং যে রেকর্ডিং ফরম্যাট ওটাকে আমূল চেঞ্জ করতে যাই না। ওটা করতে গেলে ম্যাসিভ কিছু ডিজাস্টার হওয়ার সুযোগ থাকে বিভিন্ন কারণে। আমি কি করি, ওইটার উপর বেস করে ওইটাকে একটু সিঙ্ক করে একটু অটোমাইজ করে মোটামুটি কাজ চালানোর মতো একটা ব্যবস্থা। ওটাতেই ওটা যখন ইমপ্রেসিভ হয় তখন হয় কি, কাউন্টার টিম গুলা ট্রাস্ট বাড়ে। ট্রাস্ট বাড়ার পরে এর পরের স্টেপে গিয়ে যখন বলবেন যে ভাই এটাকে তো আরেকটু ইমপ্রুভ করা যায়, ওরাই বলবে স্যার একটু করে দেন না, আপনি খালি বলেন একটা ফরম্যাট বানায় দেন, আমি ওভাবে করে দিচ্ছি, কারণ সে অলরেডি মজা পেয়ে গেছে। তো বিজনেসের একটা রুল হচ্ছে শো হিম দ্য মানি। এখানে মানি বলতে অলওয়েজ মানি না, এটা বোঝাচ্ছে সাকসেস। এই কাউকে একটা হেল্প করে তার কাজকে সহজ করে দিলে সে যে হ্যাপিনেসটা পাবে, পরে তার কাছ থেকে আরো 10টা কাজ বের করে নেওয়া যাবে। তো এই কারণেই আর আমারও ভালো লাগে ওই নতুন নতুন এনভায়রনমেন্টে নতুন নতুন করে ট্র্যাকার যখন করি, অনেক অনেক টাইপের ভুল হয়, অনেক সময় চলে যায়, অনেক রাতের পর রাত চলে যায়, মাথা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করে, বাট আলটিমেটলি টুডে অর টুমরো একটা কিছু দাঁড়ায়। তো ওটাতে যেটা হয়, নিজের কনফিডেন্টটা বিল্ড আপ হয় আর প্রসেসের ভিতরে ভালোভাবে ঘাটাঘাটি হয়, এটা হচ্ছে বেনিফিট। সো আপনারা যদি ফেইলও করেন, বাট মেক শিওর ইউ হ্যাভ ওয়েন্ট থ্রু দ্য এভরি সিঙ্গেল প্রসেস ওয়েল, লার্নিংটা যেন হয়। অ্যাটলিস্ট ফেল করার পরেও যেন আপনি জানতে পারেন যে ইয়েস আমি এই কারণে ফেল করছি। সো এটা আপনার নেক্সট প্রজেক্টে গিয়ে যেটা হবে, নেক্সট স্টেপে গিয়ে ওই এরিয়াতে আর কখনো ফেল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আর তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা প্রায় শেষ করেছি আর কি, আমরা হয়তো শেষ করবো কারো যদি প্রশ্ন না থাকে। আমি স্যারকে ধন্যবাদ দিতে চাই, সত্যিকার অর্থে অনেক পরিশ্রমও করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো লাঞ্চের পরপর সময় এমনিতে কথা বলাটা কঠিন, মানে আমি নিজেও যেহেতু এই জগৎ নাম্বার 2 হলো, আবার স্যারের পক্ষেও এই সময় ছাড়া অন্যান্য সময় কাজ মানে স্কোপ করা কঠিন। এবং নাম্বার 2 আমি আজকে আরেকটা জিনিস যেটা খেয়াল করেছি সেটা হলো, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের সাথে যে স্যার কথা বলেছেন, উনি আজকে একটু কষ্ট করে বলেছেন, কষ্ট করে এই অর্থে মানে ফিজিক্যালি গলা নিয়ে একটু কষ্ট করে বলেছেন। তোমরা স্যারের জন্য দোয়া করবে, আমি ওনার পক্ষ থেকে দোয়া চাচ্ছি আর কি। আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক, ভালো করুক, সুস্থ থাকুক আমাদের সবার জন্য। সঞ্জয় ভাই কিছু বলছিলেন? হ্যাঁ, না আমি ওই যে মাঝখানে আপনি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, তো ইটস ওকে। আর আনসারি ভাই, আমি টেক্সটাইল ট্যুরের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদের মাঝখানে সময় দিয়েছেন, এবং আপনার যে মানে আপনার কাছ থেকে ছেলেরা যে অন্য ধরনের একটা ভিউজ পেয়েছে যে কিভাবে প্রবলেম স্টেটমেন্ট গুলোকে দেখতে হবে, কিভাবে আসলে কাজ করা উচিত, কোন কোন জায়গাগুলো আছে কাজ করার, আপনি যে ডিটেইলসে গিয়ে তাদেরকে যে বিষয়গুলো শেয়ার করছেন, বিশেষ করে আজকের ব্যাপারটা আমি বলবো, এটা দিস ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এবং আমি চাইবো আপনাকে আমাদের সামনের কাজগুলোর সাথেও রেগুলারলি পাওয়ার জন্য। and once again many thanks to you. Thank you very much Sanjay bhai, thank you very much Yusuf Nabi bhai, thank you very much Textile Today। বাট সব থেকে বেশি আমি থ্যাঙ্কস দিব আপনাদের এই প্রজেক্টে যারা ট্রান্সফরমেশন লিডার্স যারা কাজ করছেন, জি জি, আমি তাদেরকে থ্যাঙ্কস দিব যে তারা যথেষ্ট ধৈর্য, প্যাশন এবং ইচ্ছা শক্তি নিয়ে এই কাজের সাথে যুক্ত আছেন। আপনারা যখন এই টেক্সটাইল টুডের এই প্রোগ্রামটা যখন শেষ হবে,
আপনারা কিন্তু প্রসেসড এবং সিজনড লিডার হিসেবে আপনারা মার্কেটে নেমে যাবেন। আপনাদের বয়সে আমরা এত অর্গানাইজ ট্রেনিং পাইনি, ট্রাস্ট মি। আমার আমার ফেসবুকের ছবিগুলো আমরা যখন তুলি অনেক সুন্দর করে চেষ্টা করি তোলার, বাট আমার জুতা খুললে যেটা দেখা যাবে পায়ের নিচে অনেক চাট পড়ে আছে। আমাদের সময়ে আমাদের পরিশ্রমগুলো অনেক বেশি ছিল। তো আই ফিল অ্যাকচুয়ালি জেলাস যে আমরা যদি এরকম কিছু ট্রেনিং পেতাম এত অর্গানাইজ ওয়েতে, হয়তো অন্যরকম হতে পারত। তো আমি আপনাদেরকে বলবো ইউ গাইজ আর লাকি, এবং অলসো থ্যাঙ্কস টু ইউ যে আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে এটাও একটু মনোটোনাস কাজ, এত সহজ না এরকম বক বক শোনা। আমি জানি সেটা, আমি নিজেও টিচারদের বক বেশিক্ষণ নিতে পারতাম না, এই জন্য ডিস্টার্ব করতাম বিভিন্ন ভাবে আমার। তো বাট আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রিকোয়েস্ট, মেক এ প্রপার ইউটিলাইজেশন অফ all these facilities and be the successful leader for the industry. Hope for the best. Thank you very much, Iggy.